সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রিটিশ বাংলা নিউজের সাপ্তাহিক আইন বিষয়ক আয়োজন ব্রিটিশ লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে আপনাদের সঙ্গ দিব আমি এটিএম মনিরুজ্জামান। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের রবিবারে লন্ডন সময় রাত 11টা এবং বাংলাদেশ সময় সকাল 6টায় লাইভ প্রচারিত হয় আমাদের ওয়েবসাইট www.britishbanglanews.com এই ঠিকানায়, আমাদের ফেসবুক পাতায় এবং ইউটিউব চ্যানেলে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে 40 লক্ষেরও বেশি ইউরোপিয়ান নাগরিক ব্রিটেনে বসবাস করছে। সঠিক হিসেব জানা না থাকলেও এর মধ্যে একটি বিরাট অংশের মানুষ যারা বাংলাদেশি বংশোদ্ভূত বা আমাদের বাংলাদেশি ভাই, বোন ও বন্ধু। ব্রেক্সিট সম্পন্ন হবার পর থেকে তাদের অনেকেই বিভিন্ন সংশয়, সন্দেহ ও সমস্যার সম্মুখীন হচ্ছে। ইংরেজি ভাষা দুর্বলতা, পর্যাপ্ত যোগ্যতা ও পরিবারের বিরাট অংশের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের অনেককেই বেনিফিটের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এখন অনেকের মধ্যেই একটি ভীতি কাজ করছে যে ব্রেক্সিটের পরে তাদের বেনিফিটই কি আগের মতো থাকবে, না কোনো পরিবর্তন আসবে। এ বিষয়ে জানতে চেয়ে অনেকেই আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করেছেন। তাদের সেই অনুরোধের প্রেক্ষিতেই আমরা আয়োজন করেছি আমাদের আজকের এই অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব যে ব্রেক্সিট পরে তাদের বেনিফিটই কি আগের মতো থাকবে, না কোনো পরিবর্তন আসবে। এ বিষয়ে আলোচনা করতে বরাবরের মতোই আমাদের সঙ্গে আজও যুক্ত আছেন আমাদের আইন বিষয়ক উপদেষ্টা, ইমিগ্রেশন বিশেষজ্ঞ সলিসিটর এম এ শাফি। শাফি ভাই, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ মনিরুজ্জামান ভাই। আজকের এই অনুষ্ঠানের জন্য আশা করি দর্শকবৃন্দ আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের যতটুকু সম্ভব এই বিষয়ে আলোচনা করার। এটা অনেক বড় একটা টপিক, এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে, আমাদের কমিউনিটির অনেকেই দ্বিধাগ্রস্ত এবং উদ্বিগ্ন। সো আমরা চেষ্টা করবো আজকের এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার এবং আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। সাহেব, আপনাকে ধন্যবাদ। সাহেব, যেমনটি আপনি আমাদের টপিকের যে বিষয় এবং যে অনুরোধ সেটি আপনি জানেন যে অনেকের ভিতরে একটি ফিয়ার কাজ করছে যে আসলেই ব্রেক্সিটের পরে কোনো বেনিফিটের কোনো পরিবর্তন আসবে কিনা, এবং আপনি অনেক বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে হ্যাঁ, তারা পাবে এবং কোনো সমস্যা হওয়ার কথা না, বা কি কোনো সংশয় আছে কিনা এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আপনার আইনের কি ব্যাখ্যা আছে আপনার কাছে, প্লিজ। সো আমি পূর্ববর্তী অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আপনাদের বেনিফিটে কোনো সমস্যা হবে না। আজকেও আমি সেম জিনিস বলতেছি, আপনাদের বেনিফিটে কোনো সমস্যা হবে না। এটা বলার অনেক কারণ আছে এবং এটা আপনাদের মনে অনেকের মনে কোয়েশ্চেন আছে। আমাদেরকে অনেকেই ইনবক্স করছেন, বলছেন যে আপনি বললেন পাওয়া যাবে, অনেকের অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে বা রিফিউজ হয়েছিল পূর্ববর্তীতে। সো আপনারা ওই বিষয় নিয়ে আমাকে অনেকেই কোয়েশ্চেন করছেন এই বিষয়টা। সেজন্য আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে, কেন আমি বলতেছি, কেন আপনারা পাবেন, কেন প্রিভিয়াস অ্যাপ্লিকেশন গুলা রিফিউজ হয়েছে, কেন, কিসের জন্য, কোন বেসিসে ওরা রিফিউজ করছে। সো আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথম যে কোয়েশ্চেনটা আপনি যেটা আমাদের টপিকের উপর বেস করে যে আদৌ বেনিফিট পাবেন কিনা, সত্যিকার অর্থে ওইটা পাবেন যদি আমরা সিম্পলি ভাবে বলি। আর একটু এলাবোরেশন করতে গেলে আপনাদেরকে আমরা কিছু কেস ল দেখাতে হবে, যে কেস ল গুলোর মাধ্যমে আমরা বলতেছি যে যারা ইউরোপিয়ান নাগরিক এদেশে আসছেন, যারা প্রি সেটেল বা সেটেল স্ট্যাটাস পাইছেন, ওনারা কেন পাবেন এবং পূর্ববর্তীতে কেন তাদের অ্যাপ্লিকেশন গুলো রিফিউজ হয়েছিল, ওইটারও কারণ আমরা আলোচনা করব। ধন্যবাদ সাহেব ভাই। তো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখেছি যে বিভিন্ন নিউজে এবং বিভিন্ন কেসে দেখেছি যে আসলে ডিফিউজ হয়েছে। আসলে একটু এখন যদি আইনের দিকে আপনি বলছেন যে হ্যাঁ পাবে, বাট আইনের কি কি ব্যাকআপ আপনার কাছে আছে, বা তাদেরকে আমরা কিভাবে আশ্বস্ত করতে পারি যে না, হ্যাঁ আইন আপনাদের পক্ষে আছে, সো আপনারা ওরিড হওয়ার কিছু নাই, প্লিজ। আমি একটা কেসের রেফারেন্স দিতে চাই। এটা তো অনেকের জন্য বুঝতে কষ্ট হবে জিনিসটা, বাট যদি আমরা একটু আলোচনা করি হয়তো সুবিধা হবে। তো কেসের নাম হচ্ছে ফাটালি অ্যান্ড নানাসি ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর ওয়ার্ক এন্ড পেনশন। এটা 2020 একটা কেস। এই কেসে মূলত দুজন রোমানিয়ান
ব্যক্তি ছিলেন এবং তাদের শারীরিক ডিসেবিলিটির জন্য ওনারা কিছু ইউনিভার্সাল ক্রেডিটের জন্য অ্যাপ্লিকেশন করছিলেন, ওদের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল। সো ওনাদের পক্ষ থেকে আপনার একটি আইনি প্রক্রিয়া শুরু হয়। ওই আইনি প্রক্রিয়ায় কাজ করে একটা চ্যারিটি সংস্থা, যাকে চাইল্ড প্রপার্টি অ্যাকশন গ্রুপ নামে, আমরা ওটাকে ছোট করে বলতে সিপিএজি। ওরা অন বিহাফ অফ দ্যাট টু ক্লেইমেন্ট তারা ওই প্রসিডিং এ অংশগ্রহণ করে যে ইন্টারেস্টেড পার্টি হিসাবে। সো এই অ্যাপ্লিকেশনে আলোচনা করা হয় যখন ওই এই তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, রিফিউজটা হয়েছিল হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট, যেটা ওই টেস্টের উপর বেস করে ওদের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়। তো আপনারা হয়তো জানেন অনেকেই অ্যাপ্লিকেশন করছিলেন ব্যাক ইন 2019 অনওয়ার্ড, তাদের অ্যাপ্লিকেশন গুলো রিফিউজ হয়েছিল প্রিসেটেল স্ট্যাটাসের জন্য, কারণ ওরা ইউকে আপনার ওয়ার্ক এন্ড পেনশন ডিপার্টমেন্ট বলতেছিল যে তাদের হ্যাবিচুয়াল রেসিডেন্ট, ওরা হ্যাবিচুয়াল রেসিডেন্ট না। এখন আমরা জানতে হবে হ্যাবিচুয়াল রেসিডেন্টটা কি এবং কেন ওরা ওই বেসিসে রিফিউজ করছে। সো সামহাউ আমরা ওইটাতে একটু পরে ডিসকাশনে যাব হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্টটা কি, বা দ্য মেইন থিং ছিল যে ওনাদের যে রিফিউজ করা হয়েছিল ওইটা কেন রিফিউজ করা হয়েছিল হ্যাবিচুয়াল টেস্টের, হ্যাবিচুয়াল রেসিডেন্টের জন্য। কিন্তু যখন ওইটা কোর্ট অফ আপিলে যখন ওইটাকে অ্যাপিল করা হয়, তখন জাজরা ক্লেমেন্টের পক্ষে রায় দেন। যারা বলেন যে এটা তাদের ন্যাশনালিটির জন্য ওদেরকে ডিসক্রিমিনেট করা যাবে না, ওদেরকে আপনার বেনিফিট দিতে হবে। সো এই কেস থেকে এটা এস্টাবলিশ হয়েছে যে আপনার যারাই আপনার এদেশে আসেন ইউরোপিয়ান নাগরিক বা তাদের পরিবারবর্গ যাদের প্রিসেটেল স্ট্যাটাস আছে, ওনারা বেনিফিট ক্লেম করতে পারবেন। মনিরুজ্জামান ভাই, আপনি যদি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারতেন আমাদের জন্য সুবিধা হতো। সো এটা হচ্ছে আপনার, আপনি যদি একটু উপরের দিকে যান ভাই, আমরা কেসের প্রথম দিকটা দেখাই, কেসের রেফারেন্স বা ফার্স্ট পেজ, যেটা ফার্স্ট পেজ। আচ্ছা, একটু আমাকে সময় দিতে হবে। নো প্রবলেম। এটা ইউকে হাইকোর্টের একটা কেস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেসের রেফারেন্স আছে, জাজের নাম আছে। সো আপনি একটু নিচের দিকে যান মনিরুজ্জামান ভাই, প্যারাগ্রাফ 2 তে চলে যান। সো এটা হচ্ছে প্যারাগ্রাফ 2। এটা হচ্ছে তাদের মেইন ফ্রেমওয়ার্ক, কেন তারা মনে করতেছে না যে প্রিসেটেল স্টেটাস যাদের আছে ওনারা এদেশের রেসিডেন্ট কিনা। সো প্রথমে আপনি যদি 9(1) এ আপনারা একটু চোখ বোলান। 9(1) এ বলা হয়েছে from the purpose 9(1) এ বলা হয়েছে এই রেসিডেন্ট টেস্টের জন্য আপনার for the purpose of determining whether a person meets the basic condition to be Great Britain, except where a person falls within paragraph 4. So আমরা যদি একটু paragraph 4 এ যাই, তখন দেখবেন আপনি ইউরোপিয়ান নাগরিক বা ইউরোপিয়ান যারা প্রি-সেটেল স্ট্যাটাস আছে তাদেরকে ওই লিস্টে ইনক্লুড করা হয়। এটা 2009 এর এটা যেটা হয়েছে, এটা হচ্ছে আপনার রেগুলেশন 2019 রেগুলেশন the 2019 Social and Security Regulation and Universal Credit। যখনই আপনার যারাই অ্যাপ্লিকেশন করছেন ওই রেগুলেশনে ইউ সিটিজেন এবং যারা ইউ সিটিজেনের ফ্যামিলি মেম্বার আছেন তাদেরকে এক্সক্লুডেড করা হয়েছে, যে এরা এদেশের রেসিডেন্ট না। রাইট টু রিসাইড যেটা আছে এটা হচ্ছে টেম্পোরারি, ওইটা পার্মানেন্ট না। সো ওইটা হচ্ছে মেইন ইমিগ্রেশনের মেইন সাইডটা হচ্ছে এইটা নিয়ে ডিসকাশন হয় এই কেসে। পরবর্তীতে জাজরা এক জায়গায় সম্মত হন যে তাদেরকে যে ট্রিটি রাইটের মাধ্যমে দেওয়া হয়েছে, ট্রিটি রাইটের মাধ্যমে তারা আসছে, তো তাদের যখনই এরা এই দেশে অ্যাডমিশন করছে, যখনই তারা ট্রিটি রাইট এক্সারসাইজটা শুরু করছে, তখনই তাদের রেসিডেন্সটা মেনে নেওয়া হয়েছে। সো অনেকে যদি কারো ফিয়ার থাকে যে আসলে তারা কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা, আমরা ইজিলি বলতে পারি যে আইনের ব্যাকআপ আছে, যে না তাদের কোনো সমস্যা হবে না। এটাই কি আমরা জি, এই কেসটা কিন্তু আপনার পাবলিশ করা হয় 18th of December 2020, সো ভেরি রিসেন্ট কেস। সো এই কেসে আরো অন্যান্য বিষয় আছে, যেমন আপনার এই কেসে যখন আপনার চাইল্ড প্রপার্টি অ্যাকশন গ্রুপ যারা, এরা অনেক বিষয় অনেক তথ্য উপাত্ত প্রেজেন্ট করে। মূলত এদেশে আপনার 1.8 মিলিয়ন পিপল ইউ সিটিজেন বা তাদের ফ্যামিলি মেম্বার আছে যারা প্রি-সেটেল স্ট্যাটাস নিয়েছিলেন। যখন এই কেসটা প্রসিডিং শুরু হয়, একসাথে আপনার ওয়ার্ক এন্ড পেনশন ডিপার্টমেন্ট আপনার 50,000 অ্যাপ্লিকেশন রিফিউজ করে, এবং এই হ্যাবিচুয়াল টেস্টটা কিন্তু 2004 থেকে ছিল। 2004 থেকে ছিল হ্যাবিচুয়াল টেস্ট, এবং হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট যেটা 2004 থেকে ছিল, ওইটা কিন্তু কখনোই ইয়ে করা হয় নাই, কখনোই কনসিডার করা হলো না প্রিভিয়াসলি।
prior 2019, কারণ prior 2019 এ ওই ইউরোপিয়ান সিটিজেনদের যে রুল ছিল 1994 থেকে যে রুল ছিল হ্যাবিচুয়াল টেস্ট, যেটা ওটা অটোমেটিক্যালি ওনারা স্যাটিসফাই করে ফেলতেন যখনই এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতেন, ট্রাভেল করে ওনাদের ট্রিটি রাইটটা এক্সারসাইজ করতেন, মানে কাজ করতেন অথবা স্টাডি করতেন অথবা বিজনেস করতেন, যেটাই করতেন সাথে সাথে ওনারা ওই রুলটা স্যাটিসফাই করে ফেলতেন। সেজন্য 2004 থেকে 2019 পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, এটা নিয়ে কখনোই কোনো কোয়েশ্চেন রেজ করা হয়নি। যখনই সরকার আপনার ওই ব্রেক্সিটের পরে সরকার যখন ওই আপনার ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিম যেটা চালু করা হয়, এখানে প্রি সেটেল স্ট্যাটাস দেওয়া হয়। সো প্রি সেটেল স্ট্যাটাস সাউন্ডস লাইক তাদের সেটেল স্ট্যাটাস এখনো হয় নাই। সো এই ডেফিনেশন থেকেই সরকারের একটা টেকনিক্যাল অ্যাপ্রোচ ছিল যে তাদেরকে আমরা কিভাবে এক্সক্লুড করতে পারি। তখন এই রেগুলেশন 2019 রেগুলেশন, যেটা সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড আপনার সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ইউনিভার্সাল ক্রেডিটের যে রেগুলেশনটা, ওইটা ইন্ট্রোডিউস করা হয়। এখানে আপনার ইন্টারন্যাশনালি আপনার ওই পার্টিকুলার ইউরোপিয়ান যারা অ্যাপেন্ডিক্স ইউর আন্ডারে যারাই অ্যাপ্লিকেশন করছেন তাদেরকে এক্সক্লুডেড করা হয়েছিল, যার কারণে ওই ক্যাটাগরিতে যারাই ছিলেন, প্রিসেটেল স্টেটাস যারাই ছিলেন, ইভেন তো ওনারা ইউরোপিয়ান ন্যাশনাল, ওনাদের সবকিছু ইউরোপে আছে, এখানে আসছেন, এখানে এসে কাজ করতেছেন, ওনাদের পেপার ওয়ার্ক এভরিথিং ওয়াজ অলরাইট, বাট স্টিল তারা রিফিউজ করছিল অন দ্য বেসিস দ্যাট তারা ওনাদের প্রিসেটেল স্টেটাস, মানে ওনারা সেটেল না। সো এটা ছিল মূল আলোচনার বিষয়। তো এখানে হাইকোর্ট যেটা বলছে যে কোর্ট অফ আপিল যেটা বলছে, না তাদের যখনই ওরা আপনার তাদের ট্রিটি রাইট এক্সারসাইজ করা হয়েছিল, তাদের ওই হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্টটার সাথে সাথেই ওইটা ফুলফিল হয়ে যায়, কারণ তারা এটা ট্রিটির রাইটের মাধ্যমে, এটা লিমিটেড লিভ টু রিমেইন না। যেমন আপনার ফর এক্সাম্পল আমি একজন স্পাউস নিয়ে আসছেন, ব্রিটিশ হাজব্যান্ড, ওটা হচ্ছে লিমিটেড লিভ টু রিমেইন, কিন্তু ইউরোপিয়ান ন্যাশনালদের জন্য কোনো লিমিটেড লিভ টু রিমেইন না। ওনারা যখনই ঢুকতে পারবেন, ওনারা আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত থাকতে পারতেন আন্ডার ইয়ার রেগুলেশন 2016 or prior to that 2006 or prior to that 1974. সো সবগুলাতেই ওনারা যখনই ইউরোপিয়ান নাগরিক ইউকেতে ঢুকতেন, তখন আনলিমিটেড, কোনো টাইম নেই, ইনডিফিনিট পিরিয়ডের জন্য থাকতে পারতেন। সেজন্য কখনোই এটা রেজ করা হয় নাই। যখনই প্রি সেটেল স্ট্যাটাস দেওয়া হয়েছে, তখন থেকেই এই প্রবলেমটা শুরু হয়েছে। এটা আরেকটা কারণ হচ্ছে ব্রেক্সিট হবে 30th of December 2020। তো ওনারা ধরতেছে প্রি সেটেল, এর পরে তাদের স্ট্যাটাসটা কি হবে, সেজন্যই ওখানে রিফিউজ করা হয়। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা আজকে আলোচনা করতে পারতেছি। আমি প্রিভিয়াসলি বলছিলাম, কিন্তু আমি কখনো এই কেসের রেফারেন্স দেই নাই, মূলত আমি এই কেসের উপর বেসিস করেই বলছিলাম। বাট আমি কিছু পুরো সত্যিকার অর্থে পুরো ইনফরমেশন দেওয়া যায় না, কারণ আমাদের টাইমটা থাকে, স্লটটা থাকে ভেরি অল্প, আমরা 30 মিনিটের মধ্যে শেষ করতে হয়, সেজন্য আমরা দিতে পারি না। আর আরো বিষয় এটার সাথে জড়িত, আপনারা আরো বিষয় এটার সাথে জড়িত। তো এই রায়টা আপনার সেক্রেটারি অফ স্টেট, ওইটা আপনার ওয়ার্ক এন্ড পেনশন ডিপার্টমেন্ট হয়তো এটা নিয়ে আরো সুপ্রিম কোর্টে যেতে পারে, সেজন্য তারা অ্যাপ্লিকেশনও করছিল, তাদের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়, তারা পারমিশন পায় না টু গো ফর সুপ্রিম কোর্ট। এই ক্ষেত্রে আপনার কোর্ট অফ আপিল তাদেরকে 26th of February 2021 পর্যন্ত সময় দিয়েছে ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য। So this is the current position of the present, মানে এই পার্টিকুলার কেস ল। হয়তো যাদের লিগ্যাল ব্যাকগ্রাউন্ড নাই, অনেকেই মনে করতে পারে তোর আইন নেই, এটা একটি কেস। হ্যাঁ, তো আপনি যদি একটু বলেন যে আসলে কেস কিভাবে আইন হয় এবং কিভাবে ইমিগ্রেশন আইন এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে সামনের আইনগুলা বা সামনের ডিসিশনগুলো নেওয়া হয়, সেটা যদি একটু বলতেন তাহলে হয়তো বা তাদের জন্য সুবিধা হতো যে একটি কেস কিভাবে একটা আইন হয়, কারণ অনেকেই হয়তো ব্যাকগ্রাউন্ড নাই। একটু জাস্ট সংক্ষিপ্ত করে যদি বলতেন প্লিজ। আপনার ইংলিশ লিগ্যাল সিস্টেম যেটা আপনার ইএলএস, ইংলিশ লিগ্যাল সিস্টেম যেটা, এটা হচ্ছে কমন ল বেসিসে। সো এখানে যে কেস গুলা হয়, হায়ার কোর্টের যে রায়গুলা হয়, ওগুলাকে আইন হিসাবে ধরে নেওয়া হয় এবং আইন হিসাবে ওইটা দিস ইজ কমন ল। আমরা স্ট্যাচু থাকে, সরি স্ট্যাচু, এটাকে কি বলে, একটা বাংলা কি বলে আমি আসতেছে না। সো এটা আপনার ধরেন একটা, এটাকে কি বলে, এনিওয়ে বাংলা একটা ফর এক্সাম্পল 1981 ন্যাশনালিটি অ্যাক্ট 1981, সেভাবে অনেক অ্যাক্ট আছে যেটা পার্লামেন্টের মাধ্যমে আসে, ওইটার ইন্টারপ্রিটেশন হচ্ছে আপনার কেস ল। যখনই কোনো আপার কোর্ট বা হায়ার কোর্ট একটা ডিটারমিনেশন দেয়, তখন ওই ইন্টারপ্রিটেশন করে যে আপনার পার্লামেন্ট যে আইনটা পাস করছে ওইটার ইন্টারপ্রিটেশন করে। সো
এই যে আপনার 2019 এর যে রেগুলেশন, এটা কোর্টের দেশের হচ্ছে আপনার জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তারা ক্রিটিসাইজ করতে পারে। সো আমরা এই কেসের মধ্যে দেখতেছি ওরা হাইলি ক্রিটিসাইজ করছে যে এটা যেটা হয়েছে ওইটা ডিসক্রিমিনেটরি হয়েছে বেসড অন দ্য ন্যাশনালিটি, যে ইউরোপিয়ান সিটিজেনকে আমরা বেনিফিট দিব না বেসড অন দেয়ার ন্যাশনালিটি, ওইটা হচ্ছে ডিসক্রিমিনেশন। সো this case law is a law for this land until it's being challenged or until it's being decided by Supreme Court. So এটা আপনার Court of Appeal থেকে very highly unlikely আপনার Secretary of Pension and Work and Pension will go to Supreme Court challenging that decision, because already তারা একবার application করছে ওইটা রিফিউজ হইছে। So most likely they will not go to that extent. সো সরকার চেয়েছে যে না দিতে, বাট এর এগেইনস্টে কেস হওয়ার পরে কোর্ট পক্ষে রায় দিয়েছে যে না, তারাও বেনিফিট পাবে। সো এখন এটা একটা আইন। হ্যাঁ, সো দর্শক এটা আইন আজকে পর্যন্ত আইন, বাট কমন ল আপনি তো জানেন কমন ল কিন্তু চেঞ্জ হয় পরবর্তীতে অন্য কোনো কেসে অন্য কোনো ডিসিশন আসলে হয়তো এটা চেঞ্জ হতে পারে, বাট ইটস ভেরি হাইলি আনলাইকলি, বাট তাদের রাইট হ্যাজ টু বি সিকিউরড। সো এখানে এই আইনটা মানে এই কেস লর যে প্রিন্সিপালটা ওইটা ইমপ্লিমেন্ট করার সময় আপনার বেঁধে দেওয়া হয়েছে 26th of February 2021 এর ভিতরে ওনারা ইমপ্লিমেন্ট করতে হবে। মানে ইমপ্লিমেন্ট এরপরে ইমপ্লিমেন্ট করতে পারবে যদি চায়, মানে এই সময়টা একটা কুলিং অফ পিরিয়ড। একটি প্রশ্ন জাহিদুল রহমান ভাই, উনি বলছেন মানে যেটা আপনি বললেন ওইটাই ওনার প্রশ্ন। তো তারপর ব্যক্তিগতভাবে যদি উনাকে একটু বলতেন। আসসালামু আলাইকুম। যাদের প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস আছে 30 জুন 2021 তারিখের পর তাদের বেনিফিট কোনো পরিবর্তন আসবে কিনা? এটা তো আমরা বললাম যে না, আসবে না। না, আপনাদের কোনো বেনিফিটে কোনো প্রবলেম হবে না ভাইয়া। বেনিফিটের যদি কোনো প্রবলেম হয় আপনারা কাইন্ডলি আমি যে কেসের রেফারেন্সটা দিলাম ওইটা আপনারা নিজেও পড়তে পারেন, অথবা এই কেসের নামটা নিয়ে আপনারা ইয়ের কাছে যায় না, আপনার সিটিজেন অ্যাডভাইস ব্যুরো বা আপনার জব সেন্টার প্লাসে গিয়ে বলেন যে এই কেসে আমাকে বলতেছে আমরা কেন পাবো না। সো দে উইল হেল্প ইউ এনিওয়ে। বা আমি এটা হচ্ছে আপনার কমপ্লিট, আমরা যেহেতু আপনাদের এক্সেস আছে কিনা, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের এক্সেস আছে, আপনারা বেনিফিট ক্লেম করতে পারবেন এই আপনার কেসের উপর বেস করে। এই প্রোগ্রামের কমেন্টে আমরা দিয়ে দেব। সো আপনারা যদি চান এখান থেকে আপনারা লিংকটা কপি করে নিয়ে রাখতে পারেন। যদি কোনো রকম সামনে কোনো সমস্যা হয় আমাদের জিজ্ঞেস করতে পারেন। এর সাথে সাথে আপনার হাতে যদি থাকে তাহলে ইটস বেটার আপনারা দেখাতে পারেন যে লুক, দিস ইজ দ্য ল এন্ড ইউ ক্যানট go against this law. So এটা আপনাদের আছে। আর একটি প্রশ্ন আমাদের একটু পড়তে হবে। উনি বলছেন স্যার ওনার 2018-তে ইউকে মারুফা হোসেন উনি বলছেন আমার 2018-এ ইউকেতে আসছি, আর আসার কয়েক মাস পরে আমরা ইউনিভার্সাল ক্রেডিটে অ্যাপ্লাই করেছি। তখন আমার টেম্পোরারি রাইট টু রেসিডেন্স অ্যাপ্রুভ করে ইউনিভার্সাল ক্রেডিট চালু হয়েছে। এখন কি হতে পারে মানে ওনার ইউনিভার্সাল ক্রেডিট আছে, এখন কি কোনো পরিবর্তন আসবে কিনা? সো এটাই তো আমরা বললাম না, কোনো পরিবর্তন আসবে না। এখানে আপনাদের কোনো পরিবর্তন আসবে না। এটা নিয়ে এটার মেইনলি যেটা হয়েছে মনিরুজ্জামান ভাই, সংশয়টা সৃষ্টি হয়েছে যখন কেউ একজন অ্যাপ্লিকেশন করছে তাদেরটা রিফিউজ হয়েছে। সো এইটার প্রিসেটেল স্ট্যাটাস, টু বি ভেরি অনেস্ট, যখন এটা প্রিসেটেল আপনার 2019-এ মার্চে ওইটা যখন ইন্ট্রোডিউস করা হলো, সো আমরা কিন্তু যারা প্র্যাকটিশনার ছিলাম আমরা একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, কারণ 2016 যে রেগুলেশন ছিল ওইটাতে অনেক ইজি ছিল অ্যাপ্লিকেশন করা। দেন স্কিমের আন্ডারে স্কিম তো আপনার ম্যান্ডেটরি হয়েছে যে আপনার এটা করতেই হবে, বাট আপনার ওই যে ফ্যামিলি আনা বা অন্যান্য যেগুলো আছে যারা নতুন ভাবে সুইচিং করতেছেন ফ্যামিলি ইয়েতে, আমি অনেক কেসে আপনার কোর্টে গেছি, তখন আমরা 2016-এর রেগুলেশনের উপর রিলাই করছি ইনস্টেড অফ অ্যাপেন্ডিক্স ইউ যারাই অ্যাপ্লিকেশন করছে 2016-এ, কারণ অনেক কেস ল ছিল, অনেক কেস ল ছিল আপনার, যেমন মনোকি, অনেক কেস ল ছিল যেগুলো আমরা ভেরি হেল্পফুল ছিল। এখন যেটা হয়েছে অ্যাপেন্ডিক্স ইউ নতুন ওইগুলার কোনো ইন্টারপ্রিটেশন এখনো আসে নাই। অনেক আছে আপনার আপনার সেকশন আছে ওই জায়গায় অ্যাপেন্ডিক্স ইউতে, ইটস ভেরি প্লেন ল্যাঙ্গুয়েজ, বাট ওইটার এক্সপ্লেনেশন বা ওইটা অনেক সিচুয়েশনের সময় এটা কিভাবে কাজ করবে ওইটা যখনই আপনার কোনো এটা কোর্টে যাবে তখন এটার ইন্টারপ্রিটেশন আসবে, ওইটার উপর রিলাই করে অনেক মানে বেনিফিট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় অনেক কেস তো আমাদের নেগেটিভও আসে। সো
আহ, এই 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 যে আপনার বেনিফিটের যে সমস্যাটা হয়েছিল, ওই সমস্যার কিন্তু একটা ভালো একটা ডিসিশন চলে আসছে, যেটা আপনার এই দেশের সর্বোচ্চ আদালত থেকে আসছে। যদি হুম, এখন সুপ্রিম কোর্টে ওরা পারমিশন পায় নাই, মোস্ট লাইকলি আর সেকেন্ড টাইম করলেও পাবে না। যদি না পায় তাহলে এটাই হচ্ছে আপনার আইন। আপনারা বইয়ের কোনো কারণ নাই। আপনারা এজ আই সেড বিফোর, আমার আগের প্রোগ্রামও আমি বলছিলাম যে আপনারা পাবেন। অনেকে কোয়েশ্চেন করছেন যে আপনি কোনো রেফারেন্স দেন নাই। দিস ইজ দ্য রেফারেন্স, আপনারা ওইটা নিয়ে বলবেন কেন আমাকে হুম, দেওয়া হবে না। হুম, হুম, এবং আপনারা যারা আমি আরেকটা জিনিস অ্যাড করে মনিরুজ্জামান ভাই, যারা হুম, পূর্ববর্তীতে অ্যাপ্লিকেশন করছেন, আপনাদের যাদের রিফিউজ হয়েছে, আপনারা ওইটাকে চ্যালেঞ্জ করেন, এই কেসের মাধ্যমে চ্যালেঞ্জ করেন। এখানে আপনার এক স্ট্যাটিস্টিকে দেখা হয়েছে 50,000 অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। আপনি তো জানেন মনিরুজ্জামান ভাই, এখন কিন্তু আচ্ছা, আগের ওই মতো প্রশ্নে না। কিন্তু আমরা আসতেছি, আমরা আসি। তাহলে আমরা ওই প্রশ্নটা তাহলে করে ফেলি এখনই। যে জি যাদের এই যে 57,000 পিপল রিফিউজ হয়েছে, এর ভিতরে যদি আমাদের এই দর্শক কেউ থাকে বা তাদের পরিচিত কেউ থাকে, তাহলে তাদের কি করতে হবে? ধরেন কারো যদি হয়, তাহলে তাদের কি করতে হবে? কি করার আছে? জি, উনারা দ্য ফার্স্ট থিং হচ্ছে উনারা চ্যালেঞ্জ করতে হবে এটা। হুম, উনারা যখনই চ্যালেঞ্জ করবেন, উনাদের কাউন্ট হবে যখনই উনারা ক্লেইম করছেন ওই দিন থেকে। সো ওরা ব্যাক ডেটে আপনাদেরকে পেমেন্ট করতে হবে ওই টাকাটা, যদি আপনি এন্টাইটেল হন। সো হুম, হুম, এখন যেটা হচ্ছে আপনারা ইমিডিয়েটলি আপনারা চ্যালেঞ্জ করতে হবে। আপনাদের আরো কিছু করণীয় জিনিস আছে যেটা অনুষঙ্গিক। আমি মনে করি যাদেরই অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, আপনারা ইউ হ্যাভ টু টেক অ্যাকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো হুম, এই ক্ষেত্রে আপনাদের যেটা সুবিধা হবে, আপনারা এই কেস লর বেসিসে করতে পারবেন, এবং হয়তো আপনাদের 26th অফ ফেব্রুয়ারির আগেও করতে পারেন বা পরেও করতে পারেন, এটা কোনো ফ্যাক্টর হবে না, যেহেতু এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, প্রমুলেটেড হয়ে গেছে। তখন আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনারা এটাকে চ্যালেঞ্জ করেন, এবং চ্যালেঞ্জ করার পরে আপনারা ওইটা সহ ক্লেম করেন যে আপনাদের ইনিশিয়ালি যখন আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন এখনো অবধি যে টাকাটা ডিউ হচ্ছে, ওই পুরো টাকাটা আপনারা নেওয়ার চেষ্টা করেন। ওকে। সাহেব অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে, আপনি বলছেন যে কেউ হবে না, কেউ রিফিউজ হবে না। কিন্তু ধরেন অ্যাম কেউ এখানে আসলো, হুম? এবং ঠিকমতো সময় থাকলো না, চলে গেল, আসলো। অর্থাৎ তাদের ব্যক্তিগত কোনো ফল্টের জন্যে, হ্যাঁ? কি কোনো সময় এটা রিফিউজ হতে পারে। এটি কিন্তু ইম্পোর্টেন্ট। কারণ আপনি বলেন যে এই লয়ে এই আমাদের আইন আছে, আপনাকে না, সত্যিকার অর্থে আমি কোনো কি মনে বা পার্সোনাল কোনো ফল্ট থাকতে পারে যার জন্য হতে পারে। সেটা যদি একটু বর্ণনা করে দেন, তাহলে ইট উড বি স্ট্রং অ্যান্ড ইজি ফর দেম টু আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ মনিরুজ্জামান ভাই, আপনি খুব ভালো বলছেন। আপনারা দেখেন, আমরা বলতেছি আপনাদের অ্যাক্সেস পাবেন কিনা, ঠিক আছে? হুম, আমরা বলতেছি না যে আপনি পাবেন, মানে আপনার অ্যাক্সেস আছে। আপনার হুম, অ্যাক্সেস মানে কি, আপনার ওইটা আপনি পেতে পারেন। বাট হুম, পাওয়ার জন্য আপনার বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকবে, যে রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে হবে। আপনি আর ইউ ইন দ্য রিয়েল নিড অফ দ্য, আপনার আপনার কি ওইটার একেবারে প্রয়োজন আছে, বা আপনার কি শারীরিক অবস্থা এরকম যে আপনি কাজ করতে পারবেন না? সো দিজ আর দ্য রিকোয়ারমেন্টস, আপনি ওই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে হবে। আপনি আমরা জাস্ট একটা সাইড বলতেছি যে আপনাদের অ্যাক্সেস আছে, আপনারা পেতে পারেন। এই আইনটা বলছে যে আপনারা বেনিফিট ক্লেম করতে পারবেন। তো আগে যারা অ্যাপ্লিকেশন রিফিউজ করতো, ওইটা ইনিশিয়াল স্টেজে রিফিউজ করে ফেলতো। যেমন আপনি একটা অ্যাপ্লিকেশন দিলেন হোম অফিসে, ওইটা তারা রিজেক্ট করে পাঠিয়ে দিল, ওইটা কিন্তু কনসিডারই করে নাই। সেম অ্যাজ যারা এই প্রি সেটেল স্ট্যাটাস নিয়ে আপনার বেনিফিট অ্যাপ্লিকেশন করছিলেন, তাদেরটা এরকমই করছে, কারণ প্রি সেটেল স্ট্যাটাসকে রেসিডেন্ট হিসেবে গণ্য করে না। যেমন হুম, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, যারা ধরেন লিমিটেড লিভ টু রিমেইন আছে আন্ডার ইমিগ্রেশন রুলস, ওনারা ক্লাইম করতে পারবেন না, বাট ওনাদের যখনই সেটেলমেন্ট হবে তখন ক্লেম করতে পারবেন। কারণ কারণ কি, যখন লিমিটেড লিভ টু রিমেইনে আসেন তখন উনি কিন্তু আপনার ওই হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্টটা ফুলফিল করতে পারতেছেন না। যখনই উনি সেটেলমেন্ট পাইছেন, ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইছেন, তখনই হ্যাবিচুয়াল টেস্টটা উনি ফুলফিল করতে পারতেছেন, সেজন্য তিনি ক্লেম করতে পারতেছেন ইমিগ্রেশন রুলস এর আন্ডারে। সো হুম, আপনাদের বেলায় একই রকম, আপনারা আমরা জাস্ট এক্সেসটা বলতেছি যে আপনার জন্য এক্সেস আছে। এখন আপনার সার্কামস্টেন্সেস কি? আমি ব্যক্তিগতভাবে আমি কাউকেই উৎসাহী করি না আপনার বেনিফিট নেওয়ার জন্য, বেনিফিট ইয়ে করার জন্য। বাট আমি এটা বিলিভ করি যাদের দোজ আর ইন নিড, যাদের একেবারে প্রয়োজন, তারা অবশ্যই বেনিফিট নেবেন। আপনার ধরেন আমরা প্র্যাকটিস করতেছি, আমি দেখতেছি অনেক মানুষ আমাদের কাছে আসতেছে, তাদের এক একজনের সিচুয়েশন এক এক রকম। কারোর ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, বাচ্চার আপনার বেস্ট ইন্টারেস্ট যেটা উনি প্রোভাইড করতে পারছেন, যেমন বাচ্চার বেসিক নিডস প্রোভাইড করতে পারতেছে না। এক্ষেত্রে আপনাদের জন্য প্রয়োজন, এবং যাদেরই প্রয়োজন তারা আপনারা পাবেন। আমরা যেটা বলতেছি অ্যাক্সেস, আপনাদের অ্যাক্সেস আছে, আপনারা বেনিফিট ক্লেম করতে পারেন। আমরা বলতেছি না আপনার বেনিফিট পাবেন না পাবেন না, আমরা বলতেছি আপনার যে ইমিগ্রেশন স্ট্যাটাস আছে ওই স্ট্যাটাসের সাথে আপনার রাইট আছে
বেনিফিট পাওয়ার। এর সাথে কি আপনি একটা শর্ত বলছেন, বাট কিছু শর্ত আছে হয়তো হ্যাঁ, আপনি বললেন যে হ্যাঁ, তাদেরকে তাদের নিড আছে, সেটা ফাইন। বাট তারা যদি ধরেন অনেকে আছে এখানে থাকে কয়েকদিন, আবার দেখা যায় যে চলে যায়। আবার মানে কিছু ডকুমেন্টস কি কোনো আছে যেটা তাদেরকে না, মেইনটেইন করতে হবে? ওইটা তারা আপনার যখনই টু বি ভেরি অনেস্ট বেনিফিটের আমি কিন্তু অত ডিটেইল আপনার অ্যাডভাইস দিতে যাব না, কারণ হুম, দিস ইজ নট দ্য এরিয়া অফ ল আই প্র্যাকটিসিং। সো আপনার আমি যেটা বলতেছি যে তাদের অ্যাক্সেসটা, তো আপনি হুম, যেটা বলছেন ভাইয়া, এখানে তারা কনসিডার করবে, সবকিছুই কনসিডার করবে। তাদের ওনার যেটা কারো ডিসেবিলিটি আছে, ঠিক আছে, ওরা তারা হুম, কনসিডার করবে উনি কোন দেশে থাকতেছেন, কোন জায়গায় ওনার কোন জায়গায় তার নিড, দে উইল কনসিডার এভরি সিঙ্গল অ্যাসপেক্ট। এখন আপনারা অনেকেই মনে করতেছেন যে ওইটা আগের মতো ইজি। টু বি অনেস্ট, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, ইমিগ্রেশন বলেন, বেনিফিট বলেন, সবকিছুতে ভেরি স্ট্রিক্ট অ্যাপ্রোচ নেওয়া হবে, ভেরি ভেরি স্ট্রিক্ট অ্যাপ্রোচ নেওয়া হবে। আগে যেরকম ছিল এরকম থাকবে না। যেমন আপনারা ইমিগ্রেশন নিয়ে আমি গত প্রোগ্রামে বলছিলাম যে শর্ট ভিজিটের রিকোয়ারমেন্ট ইস, সবাই বলতেছেন যে ওইটা হয়তো আমি প্রিডিক্ট করে বলতেছি, এটা প্রিডিকশনের উপর অনেকে ইয়ে করতেছেন। লোক, আপনার পলিটিক্যাল এজেন্ডাকে বুঝতে হবে। এখানে যখনই এই ব্রেক্সিট নিয়ে ক্যাম্পেইন হয়, প্রথম যে ক্যাম্পেইনের মেইন বিষয় ছিল কি, আমাদের বর্ডারটা আমরা কন্ট্রোল করব, আমাদের জুডিশিয়ারি আমরা কন্ট্রোল করব, আমরা ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের কোনো ডিসিশনকে আমরা নিব না। এটা হচ্ছে তাদের, আপনার এখানে হচ্ছে মেইন মোটিভটাই এটা। যখন ইমিগ্রেশন কন্ট্রোলে চলে আসবে, ইমিগ্রেশন কন্ট্রোলের কথা বলা হচ্ছে, তখনই এখানে স্ট্রিক্ট অ্যাপ্রোচ নেওয়া হবে। হয়তো কিছু লিনিয়েন্ট অ্যাপ্রোচ নেওয়া হবে তাদের, যেখানে ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবে বা এখানে ট্যুরিজমের ইন্ডাস্ট্রিকে বুস্ট আপ করার জন্য এগুলাতে থাকবে, বাট লং টার্ম যে এগুলা ভেরি স্ট্রিক্ট অ্যাপ্রোচ নেওয়া হবে। এটা আই বিলিভ, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা তাদের একেবারে যে আপনার ইজি করবে না। এবং আমি আরেকটা মনিরুজ্জামান ভাই, আপনি ওই আগের কোয়েশ্চেন আমি একটু ফিরে যাচ্ছি। আমরা হুম, কিন্তু এই প্রোগ্রামের আগের প্রোগ্রামে হুম, আমরা বলছিলাম আপনার ফ্রি অ্যাক্সেস নিয়ে, আমরা কিন্তু গত প্রোগ্রামের আগেরটা হুম। আমরা কিন্তু ওই আপনার শর্ট ভিজিট নিয়ে বলি নাই। সো অনেকে বলতেছেন যে আমরা কেন শর্ট ভিজিট নিয়ে বললাম না। আমরা ৯০ তখন দিনের বলছি, ৯০ দিনের কথাটা তো তার শুনতেছে। আপনারা বুঝতে হবে এখানে অনেক অনেক বিষয় আছে। আপনারা এখানে আইনি দিক থেকে এক একটা এক এক রকম। যেমন হুম, ফর এক্সাম্পল আপনি যেটা রাইটলি বলেছেন, আমরা অ্যাক্সেস নিয়ে আলোচনা করতেছি, ওনারা বেনিফিট পাবেন কি না পাবেন ওইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করতেছি না। হুম। সেকেন্ড জিনিস এটা হচ্ছে ফ্রি ডিপেন্ড করে মুভমেন্ট। ব্যক্তিগত হিসাবের জি, ব্যাপার। সেটা জি, সেটা ডিপেন্ড অন দ্য কেস ওয়ার্কার অ্যান্ড দ্য পারসন জি, সিচুয়েশন। হ্যাঁ? জি। যেমন আমরা ফ্রি মুভমেন্ট নিয়ে আলোচনা করছি। ফ্রি মুভমেন্ট এবং শর্ট ভিজিট, দিস আর টু ডিফারেন্ট। এখন আপনার ওই ডিলের জন্য যদি কাউকে ৯০ দিনে আসতে দেওয়া হয় বা 180 ডেজ এর ভিতরে ৯০ দিন অথবা ভাইস ভার্সা যেটাই হোক, ওইটা হচ্ছে আপনার ফ্রি মুভমেন্ট এর সাথে না। দিস আর টু ডিফারেন্ট। এটা আপনার টু ডিফারেন্ট লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আপনার আচ্ছা, শাকিল ভাই, ফ্রি ডিফারেন্ট মুভমেন্ট লিগ্যাল আছে, ফ্রেমওয়ার্ক। ফ্রি মুভমেন্ট তো নাই। নাই, হ্যাঁ। সো অনেকে বুঝতেছে না। আমরা যখন আলোচনা করি, আমরা সেগমেন্ট করি এক একটা সাবজেক্টের উপর। এগুলা ডিফারেন্ট সাবজেক্ট। সো আপনারা দর্শক যারা, আপনারা কনফিউজড হবেন না। আমাদের প্রোগ্রামগুলো আমরা চেষ্টা করি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি ওই বিষয়ে থাকতে। অনেক হুম। সময় কি এটা ওভারল্যাপ হয়ে যায়, বিকজ বিভিন্ন কোয়েশ্চেন আসে এবং একটার সাথে আরেকটা আমরা যখন আলোচনা করি, ওই আলোচনার সাথে আমরা বলে ফেলি। বাট আপনারা মিক্স করবেন না। না, এখন সেটা তো বোঝা উচিত যে ৯০ দিন মানে এমনি হুদাই মানে সিম্পল ওয়ার্ড যদি বলি, আমি কোথায় ধরেন আগে কিন্তু এই যে কার্ড দিলে তাদের দরজা খুলে যেত, চলে যেত। এখন কিন্তু তা জি, না। তাদেরকে একজন ইমিগ্রেশন মনে হয় বর্ডার অফিসারকে ফেস করতে হবে। যে জি, এবং তারা জি, জিজ্ঞেস করবে যে আপনি কেন, কারণ তাদের যে কিউ এটা এখন ওই নন ইউদের সাথেই হবে। তো জি, জি। হচ্ছে। তো টেকনিক্যালি এটা হবে ইন টেকনিক্যালি ফিউচার। এবং সেখানে দেওয়া হচ্ছে। যখন সে আসবে, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ইংল্যান্ডে আসবেন ৯০ দিনের জন্য বা ১ মাসের জন্য বা কয়দিনের জন্য? সে যদি বলে আমি হুদাই আসছি, আম তারা কিন্তু তাকে ঢুকতে দেবে না, না। দেখেন নিশ্চয়ই বলতে এখন হবে হয়তোবা কোন কারণ থাকতে হবে। জি, অনেক পরিবর্তন আসবে, অনেক পরিবর্তন আসবে। এবং যে মানে কিছু স্ট্রিক্ট অ্যাপ্রোচ নেওয়া হবে। কারণ এটা পলিটিক্যাল মোটিভ। আপনার পলিটিক্যাল সেন্টিমেন্ট বুঝতে হবে, জনগণের আশা-আকাঙ্ক্ষা বুঝতে হবে। এখানে ব্রেক্সিট হয়েছে, আপনারা হয়তো আমি একজন পার্সোনালি হয়তো অনেক ক্ষেত্রে এগ্রি না। বাট এখানে অনেক মানুষের সমর্থন আছে। সো যখনই তারা কোন ডিসিশন নিবে, দে উইল লুক ইনটু দ্যাট পিপল। হুম, তাদেরকে আপনার ওইটা ভোট ব্যাংক অনেক ওইটা কনসিডার করেই ওরা সিদ্ধান্ত নিবে। ওকে। তো আমি যারা আপনার প্রি সেটেল স্ট্যাটাসে আছেন, আপনারা যারা 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, আপনার ধরেন প্রি সেটেল স্ট্যাটাস হইছে, হওয়ার পরেই আপনার 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আপনি
একদিনও বিলম্ব করবেন না, আপনি সেটেল স্ট্যাটাস করে ফেলেন। যত তাড়াতাড়ি সেটেল স্ট্যাটাস করবেন আপনাদের এই ঝামেলাটা থেকে আপনারা উদ্ধার হবেন। যাদের 6 ইয়ার্স হয়ে গেছে ইন টোটাল রেসিডেন্স, আপনারা পার্মানেন্ট রেসিডেন্স হয়তো করতে একটু সময় লাগছে, আপনারা ন্যাচারালাইজেশন করে ফেলেন, ব্রিটিশ সিটিজেন হয়ে যান। ডোন্ট লিভ দিস থিং। আপনারা অনেক সময় মানে খামখেয়ালি করে ওগুলো রেখে দিয়েন না, ওইটা আপনারা শেষ করে ফেলেন। এটা আপনাদের জন্য সুবিধা হবে, ভবিষ্যতে অনেক কঠিন সময় আসতেছে। সো আপনারা যত তাড়াতাড়ি যে জিনিস করতে পারবেন ওইটাই আপনাদের জন্য মঙ্গল। আর যদি একটু উদাহরণ, আপনি যদি একটু পিছনের এটা, কারণ ওইটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেকেই বলছে যে 90 দিন তো ফ্রি মুভমেন্ট। আপনি একটা এক্সাম্পল আমি দিতে চাই, সেটা হচ্ছে ধরেন কোনো ব্রিটিশ সিটিজেন যদি আমেরিকায় যায়, তাদের কিন্তু ভিসা নিতে হয় না, বাট অন অ্যারাইভাল তাদেরকে কিন্তু একজন ভিসা অফিসারকে ফেস করতে হয়, এবং তারা কিন্তু জিজ্ঞেস করে যে তুমি কেন আসছো বা কেন কয়দিন থাকবা। সে যদি তাকে স্যাটিসফাইড না করতে পারে তাহলে কিন্তু তাকে ঢুকতে দেয় না। হ্যাঁ, কিন্তু ব্যাক করতে হবে। এটা এরকম আমি বলি আপনারে, ওই যে সামারি যেটা আপনার গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, আপনার যদি ওটা আমি এক্স্যাক্টলি পেজ নাম্বার বলতে পারি, 34 পেজেস, সামওয়্যার ইন দ্য মিডল আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে ইউকে ডিসাইড করতে পারবে কি কি রিকোয়ারমেন্ট ওরা দিবে। শেষের লাইনে এটা বলা আছে, নাইসলি কিন্তু রিটেন। আপনারা আমরা যখন একটা সেন্টেন্স পড়ি, ইভেন তো ইটস এ প্লেন ল্যাঙ্গুয়েজ, বাট ওইটার মিনিং কিন্তু অনেক, আপনি চিন্তা করতে পারবেন না ওইটার মিনিং কিরকম হবে। কারণ এখানে একটা ডিল হয়েছে, যদি আপনার এটাতে এরকম হইতো যে তারা এইভাবে এগ্রি হয়েছে, তাদেরকে একেবারে আপনার 90 দিনের জন্য উইদাউট এনি রেস্ট্রিকশন ওরা আসতে যেতে পারতো, তাহলে ওই স্মল লাইনটা ওরা লিখতো না। ওরা লিখছে that means there is something, there will be some form of requirement, maybe ওটা হতে পারে little bit আপনার lenient requirement or little bit hard requirement or soft, whatever it is, there will be some form of requirement. So it's already requirement there, কারণ তাদের কিন্তু আর ওই সেই ব্রিটিশ কিউতে কিন্তু আসতে পারছে, ব্রিটিশ সিটিজেনদের কিউ, তাদের যে কিউ ফ্রি মুভমেন্ট যেটা, হ্যাঁ ফ্রি মুভমেন্ট, এখন কিন্তু তার ফ্রি মুভমেন্ট নাই, তারা কিন্তু এখন নন ইউ কিউতে দাঁড়াতে হচ্ছে। সো দিস অলরেডি দেয়ার, মানে শেষ লাইনে কি আছে সেটা ভবিষ্যতের কথা, ওইটা আমরা জানি না, হতে পারে না হতে পারে, বাট অলরেডি ইজ দেয়ার এন্ড ফ্রি মুভমেন্ট ইজ ফিনিশড, সিম্পল ইজ ফিনিশড। ফ্রি মুভমেন্ট বলতে কোনো কথা নাই, ব্রেক্সিট ইজ ডান। সো তাদের সেই অনুযায়ী সাবধানে এবং কেয়ারফুল এবং লজিক্যালি তাদেরকে আসতে হবে। সো আচ্ছা শাফিক ভাই, আরেকটি হলো হাসান আহমেদ ভাই, উনি ধন্যবাদ জানিয়েছেন আপনাকে সুন্দরভাবে অনেস্ট ইনফরমেশন দেওয়ার জন্য। আরেকটি রিকোয়েস্ট, মিলন সাদাত, উনি বলছে বাবা ইউরোপিয়ান সিটিজেন, 31শে ডিসেম্বর 2020 এর আগে ইউকে প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস পেয়েছে। আমার প্রশ্ন, তার 1-2 জন সন্তান 21 বছর প্লাস বয়স, তাদেরকে কি ইউ আইনে ফ্যামিলি হিসেবে অ্যাপ্লাই করা যাবে কি যাবে না? অর্থাৎ প্রি সেটেলমেন্ট আছে, উনি এখানে, ওনার বাবা এখানেই আছে এবং তার 2টা সন্তান আছে যারা 21 প্লাস, তাদের জন্য কি করতে? এখন যেটা হয়েছে, ওনার ছেলেরা কোন জায়গায়, এটা হচ্ছে ওয়ান কোয়েশ্চেন। সেকেন্ড, ছেলেরা যদি এদেশে চলে আসেন তাহলে ওনারা ছেলেরা প্রি সেটেল স্ট্যাটাস করতে পারবেন। ফর এক্সাম্পল, এটা আমরা সিচুয়েশন বুঝতেছি না, টু বি ভেরি অনেস্ট। ফর এক্সাম্পল আমার মনে হয় না ছেলেরা এখানে না, আমার যেটা মনে হয় উনি সেটেল হয়তো বাইরে। ধরেন 2টা অংশ এটি বলেন, বা দেখি উনি যদি কোনো কমেন্ট করে। উনি যদি আপনারা এদেশে চলে আসেন, বাবার সাথে চলে আসছেন, বাবা প্রি সেটেল স্ট্যাটাস পেয়েছেন, তাহলে মানে ছেলে যারা আছেন ওরা প্রি সেটেল স্ট্যাটাস পাবে। বাট বর্তমান যে রুলস, ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু গেট আপনার ফ্যামিলি পারমিট আন্ডার অ্যাপেন্ডিক্স ইউ। কেন আমি বলি, এখানে আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি প্রভিশন কিন্তু রাখা হয় নাই। আপনার যখনই কোনো বাচ্চা 21 ইয়ার্স এর ওভার হয়ে যায়, তখন ওই জায়গায় একটা রেস্ট্রিকশন আছে। অনলি এখানে একটা প্রভিশন দেওয়া হয়েছে যে আপনার রিলেটিভ নিয়ে আসা যাবে, যারা আপনার রিলেটিভ নিয়ে আসতে পারবেন, যারা অলরেডি কোনো সময় কোনো ফ্যামিলি পারমিট ছিল অথবা রেসিডেন্ট কার্ড ছিল। যেহেতু আপনার ওনারা এখনো দেশের বাইরে, কোনো রেসিডেন্ট কার্ড হয় না, ওনাদের জন্য ভেরি ডিফিকাল্ট হবে। আমার মনে হয় না ওনারা পারবেন। আর দ্য টেস্ট তো ভেরি হার্ড। এই টেস্টটা আপনার আগের রুলসও ভেরি ডিফিকাল্ট ছিল, এখন ওইটা স্কোপই নাই। ওকে, সো একটু কঠিন। তো মিলন ভাই একটু কঠিন। আপনি টু বি ভেরি অনেস্ট, ভাই এই ধরনের কোয়েশ্চন আনসার করা ভেরি ডিফিকাল্ট।
অন এয়ার ওইগুলা কোয়েশ্চেন আনসার করা ভেরি ডিফিকাল্ট। there are some technical issues as well. আপনার যে 21 ইয়ার্স হয়ে গেলেই যে আপনার চাইল্ড আপনার অ্যাডাল্ট হয়ে গেছে তাও না, there are some exceptional situation as well. আপনি তো যোগাযোগ করতে পারেন মিলন ভাই, আপনি যোগাযোগ করতে পারেন বা আপনি কোনো সলিসিটার সাথে কথা বলতে পারেন। দ্বিতীয় প্রশ্নটি হলো শামীম হাকান, উনি বলছেন যে উনি আসলে বেনিফিট রিলেটেড প্রশ্নটা, যে আসলে কত ঘন্টা ওনার কাজ করতে হবে। আসলে আমরা যদি বেনিফিট অ্যাডভাইস দিচ্ছি না, সো আপনি যদি কিছু বলতেন ভাই। না ভাই, এটা ভাই অ্যাডভাইস করাটা আসলে সত্যিকার অর্থে ঠিক না। কত ঘন্টা আপনি কাজ করবেন এটার উপর। যদি আপনার কাজের সামর্থ্য থাকে তো আপনি ফুল টাইম কাজ করেন। আপনার যে কাজে আপনার ফুল টাইম কাজ করার পরে যদি আপনার পরিবার চালাতে সম্ভব কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি বেনিফিট অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনার ইন্টেনশনালি করা, দ্যাটস ইলিগাল। আপনার এদেশের আইনে এটা হচ্ছে ইলিগাল আপনি যদি ইন্টেনশনালি এটা করেন। ধন্যবাদ শাহিদ ভাই। তমাদ দেব, উনি ধন্যবাদ জানিয়েছেন আপনাকে। ধন্যবাদ তমাল ভাই। তমাল দেব। আরেক ভাই উনি হলো তিতাস আহমেদ, উনি বলছেন আমি প্রথম থেকে শুনতে পারেননি উনি। আমার প্রশ্ন 31 ডিসেম্বরের আগে সেটেলমেন্ট আবেদন করেছি, এখন ইউনিভার্সাল ক্রেডিট আবেদন করলে কি পাবো? অবশ্যই পাবেন আপনি। আমরা প্লিজ আমাদের প্রোগ্রামটা দেখেন আপনি। আমরা একটা কেসের রেফারেন্স দিছি। আপনি ওই কেস যদি আপনার কেসে ক্লিয়ারলি বলছে যারা প্রি সেটেল স্ট্যাটাস বা সেটেল স্ট্যাটাস আছে আপনারা পাবেন, কোনো অসুবিধা হবে না। যদি আপনার থাকে ইউনিভার্সিটি, এখন তো আপনার আগের মতো না। আগে আপনার হাউজিং বেনিফিট সবগুলো ছিল আলাদা আলাদা, এখন সবকিছু এখানে একসাথে করে ফেলছে ইউনিভার্সাল ক্রেডিট। সো এখানে সবকিছু একসাথে। সো আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশন করতে হবে, ওয়ান অ্যাপ্লিকেশন আপনার সবকিছু হয়ে যাবে। আপনি অ্যাপ্লিকেশন আপনার কোনো সমস্যা হবে না এটা। ধন্যবাদ শাহিদ ভাই। মোমো আলভি আরাফ, উনি বলছেন প্রি সেটেলমেন্ট করা হয়েছে, এখন কি সরি অনেক কিছু কমেন্ট আসার পরে, আচ্ছা এখন কি কার্ড বা রেসিডেন্ট কার্ড কি করার প্রয়োজন আছে কিনা? না, আপনি রেসিডেন্ট কার্ড করতে পারবেন না, কারণ আগে আমরা ধরেন আগে যারা রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে ওনাদের রেসিডেন্ট পারমিটের দিত। আপনার সেটেলমেন্ট স্কিমে আপনার পূর্ববর্তীতে কিছু ওই কার্ডগুলো প্রদান করতে, এখন কিন্তু কার্ড দেয় না। এখন যেটা হচ্ছে আপনাদের অনলাইনে ভেরিফিকেশন করা যায়। সো আপনাদের অনেকের মনে কোয়েশ্চন আছে যে আমরা ওইটা কিভাবে ট্রাভেল করব। এটা আপনাদের যখনই এয়ারপোর্টে যাবেন আপনি ওইটা চাইলে একটা প্রিন্ট কপি নিয়ে যেতে পারেন, অথবা আপনি কোনো যেখানেই যাবেন ইমিগ্রেশন অফিসার যখনই আপনার চেক করবে ওরা অনলাইনে আপনার ভেরিফিকেশন করে বলতে পারে। আপনি নিজেও করতে পারেন, ওই জায়গায় আপনার ছবিসহ চলে আসবে, আপনি আপনার কোনো সমস্যা হবে না। সো আপনারা যারা ওই চিন্তা করতেছেন তো আমার তো রেসিডেন্ট কার্ড নাই, আমি কিভাবে ট্রাভেল করব, তো ওইটা কোনো চিন্তা কোনো কারণ নাই। আপনারা ওই প্রি সেটেল স্ট্যাটাসের যে অনলাইন ভেরিফিকেশনের ডকুমেন্টস ওইটা দিয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন। আশা করি মোমো আলভি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। পরবর্তীতে সোহেল কাজী, উনি বলছেন যে উনি আসছেন এদেশে 31 ডিসেম্বর আগে 24 ডিসেম্বর উনি আসছেন এবং উনি প্রি সেটেলমেন্ট অ্যাপ্লাই করেছেন এবং এখন উনি জানতে চাচ্ছেন যে কতদিন লাগতে পারে। অবভিয়াসলি আপনি যদি কোনো জি কোভিড টাইমে জি আপনার প্রি সেটেল স্ট্যাটাস করছেন, ভেরি গুড, আপনার সাথে সাথে করে ফেলছেন। বাট আপনার উচিত ছিল আপনি একটু ওয়েট করে একটা কাজ নিয়ে অথবা কয়েকদিন কাজ করার পর করা, যেহেতু ওরা চেক করবে যে আপনি ট্রিটি রাইট এক্সারসাইজ করতেছেন কিনা। এটা হচ্ছে আপনার ওই 31st of June যেটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড, মানে ইন দ্য মিন টাইমও আপনি দেখাতে হবে যে আপনি ট্রিটি রাইট এক্সারসাইজ করতেছেন, ঠিক আছে? সো আপনি যেটা করছেন ভাইয়া ঠিক আছে, অ্যাপ্লিকেশন করে বলছেন কোনো প্রবলেম নাই, আপনি কাজ শুরু করা আশা করি কাজ শুরু করে ফেলছেন। কাজ শুরু না করলে ইমিডিয়েটলি কাজ শুরু করে ফেলেন, আপনি কন্টিনিউ করেন। আপনার এটা হয়তো 2 থেকে 3 মাস সময় লাগবে। এখন হয়েছে কি আমি বলি সময়ের ফ্রেমটা আমরা বলতে পারতেছি না, কারণ পূর্ববর্তীতে সময়ের ফ্রেমটা কম ছিল। এখন যত সময় যাচ্ছে ওই যে সময়টা বাড়তেছে, কারণ ডেডলাইন তো চলে আসতেছে, সবাই একসাথে অ্যাপ্লিকেশন করতেছে। সো আপনার একটু সময় লাগতে পারে ভাইয়া, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনার মাস 2-1 সময় লাগতে পারে। সো এর ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারো 6 সপ্তাহের ভিতরেও দিয়ে দেয়, ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন।
আর এখন তো কোভিড সিচুয়েশন ইজ ভেরি হার্ড টু প্রেডিক্ট, শাহিদ ভাই ভেরি হার্ড টু প্রেডিক্ট। একটি কথা আপনি বলছেন যে কাজ শুরু করে দেন। শাহিদ ভাই এখন কোভিড এর ফলে কাজ পাওয়া কিন্তু এত সহজ না, একটু কঠিন। সো ধরেন যাদের কাজ নাই, হ্যাঁ, সেখানে তো এত বড় সমস্যার কথা না, বিকজ এটা টিটি রাইট। সমস্যা হবে না, বাট লোক আমরা যেটাই হোক ভাইয়া, ইমপ্লাইডলি হচ্ছে আমরা রুলস এর কিছু স্যাটিসফাই করতে হবে। এখন আমি যদি কাজ না পাই, আমি তো অ্যাটলিস্ট আই হ্যাভ টু ট্রাই, ইজন্ট ইট? আমি যদি ট্রাই না করি তাহলে তো দিস ইজ নট রাইট। কারণ আমি এদেশে আসছি কাজ করার জন্য। ইফ আই ডোন্ট ইফ আই ডোন্ট অ্যাপ্লাই ফর আ জব, দেন এটা তো দিস ইজ নট জাস্টিফাইড। অ্যাটলিস্ট হি নিডস টু ট্রাই। আর আপনার জব ঠিক, আপনারা যারা জব পাবেন না এরকম না, জব হয়তো পাওয়া একটু কঠিন হবে, বাট জব পাবেন, আপনারা কাজ করতে পারবেন। বিভিন্ন জায়গায় কাজের প্রচুর অপশন আছে, আপনারা চাইলে কাজ করতে পারবেন। এটা হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট ইউ উইল গেট, ইভেন্চুয়ালি আপনারা কাজ পাবেন। বাট আমার কথা হচ্ছে, আমি একটু ডিফারেন্টলি বলি, কারণ লোক আমরা সবসময় চিন্তা করতে হবে আপনার কনসিকুয়েন্স এন্ড আপনার সাবসিকুয়েন্টলি কি হবে। এখন আপনি যদি কাজ শুরু না করে, ওরা কিন্তু এখানে অনেক টেস্ট আছে যেগুলা আপনার আগে আমরা 2016 যে রেগুলেশন আছে, আপনার ওই যে আপনার কোয়ালিফাইড পারসন কিনা, কিভাবে কোয়ালিফাইড পারসন হিসাবে ডিফাইন করে। আপনি শুধু ইউরোপিয়ান ন্যাশনাল এদেশে ঢুকলে হবে না। এটা সবাই মনে করছেন যে আমি 31 ডিসেম্বরের আগেই ঢুকে পড়ছি। আপনারা সামহাউ শো করতে হবে যে আপনারা আসছেন এজ এ কোয়ালিফাইড পারসন, আপনারা কাজ করতেছেন, আপনারা বিজনেস করতেছেন, আপনারা লেখাপড়ার জন্য যারা আছেন স্টাডি করতেছেন। সো আপনারা দেখাতে হবে সাম ফর্ম অফ আপনাদের অ্যাক্টিভিটিস গুলো আছে। সো যারাই মনে করতেছেন আমি চলে আসছি আমার করতে হবে না, দিস ইজ নট দ্য কেস এট অল। আপনারা করেন, কারণ এটা হয়তো এখন দরকার না, কিন্তু ভবিষ্যতে ওইটা নিয়ে প্রবলেম হবে। আপনারা যখন সেটেল স্ট্যাটাসে যাবেন বা অন্য কোনো কিছু করতে যাবেন, তখন তারা কনসিডার করবে আপনার অ্যাক্টিভিটিস গুলো। থ্যাংক ইউ স্যার। রনি ভাই উনি ধন্যবাদ জানিয়েছেন। আরেকটি হলো রিপা উম্মি, উনি বলছেন যে সেটেলমেন্ট করতে কি ফুল 5 ইয়ার্স হতে হবে নাকি 5 ইয়ার্স এর আগে? যেমন অনেক সময় আপনি জানেন যে আমি আমার 2টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন এটা যে 5 বছরের দাম অনেক সময় আছে না যে 28 দিন আগে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? সো এক্ষেত্রে কি 28 দিন আগে অ্যাপ্লাই করা যাবে কিনা? যে ওনাদের 5 ইয়ার্স কমপ্লিট করাই উচিত। 5 ইয়ার্স কমপ্লিট করার পরই ওনাদের কাজ করা উচিত, অ্যাপ্লিকেশন করা উচিত। সো ওনাদের রেসিডেন্সি হতে হবে 5 ইয়ার্স। বাট আমরা যারা মনে করতেছেন জাস্ট 5 ইয়ার্স আপনার ক্যালেন্ডারে আমরা দেখলাম, ওইটাও না। এখানে আরো বিষয় আছে যেটা আপনারা করতে হবে। 5 ইয়ার্স আপনি থাকতে হবে এজ এ কোয়ালিফাইড পারসন। আপনার যদি কোনো কাজ না করেন বা আপনি না করেন, এটা লাপস হতে পারে। বাট আপনারা কেয়ারফুল থাকতে হবে যে আপনারা 5 ইয়ার্স তারা কনসিডার করবে। এটা কারণ কারোর জব চলে গেছে, আপনি জব সিকার অ্যালাউন্সে ছিলেন, ফর এক্সাম্পল 3-4 মাস, দ্যাটস ফাইন, দ্যাটস নট গোনা বি আ প্রবলেম। বাট আপনার যদি ধরেন 1 বছরের একটা গ্যাপ থাকে, তখন দ্যাট উইল বি আ প্রবলেম। তারা তখন 5 ইয়ার্স রেসিডেন্সিটা তারা মানবে না, যে ওই সময়টাকে ওরা মাইনাস করবে, আপনার ওইটাকে একুমুলেট করতে হবে লেটার অন। সো দিস আর দ্য ফ্যাক্টরস। এটা অনেক ক্ষেত্রে অনেক অফিসাররাও আছে অনেক সময় কনসিডার করে না, বা ইফ দে try to be like very difficult, they can take this method, they can raise this issue. So রিপা আপু, আপনি অবশ্যই 5 বছর ওয়েট করা উচিত যেমনটি তিনি বললেন। একটি লম্বা মোহাম্মদ ইস্তিয়াক ভাই বলছেন যে hello, I want one information, please help me. I am French nationality and I have pre-settled status in UK, and my wife is non-EU nationality and she also pre-settled status, but still now she didn't receive her biometric card. She will go with me in France October. After I come UK December, and after I go 22nd December France. I just need this information. Without visa, she can come back in UK, or when she come back in the UK, she need UK visa or not? She has Bangladeshi passport. But okay. So from what I understood by the woman, the woman has a pre-settled status. So if she has a pre-settled status, she doesn't have the wife both.
Both, yeah, both of you have pre-settled status, so you shouldn't have any problem traveling at all. So your wife is absolutely fine. She needs to just go to the counter and tell them that she goes pre-settled status. They will verify, and your documents can be verified online. And if you put your details by yourself, you can see it will come with your picture. So there shouldn't be any problem. There shouldn't be any problem. You can travel without any resident card or any form of visa. থ্যাংক ইউ স্যার। সাইরা আপু উনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ। সোহেল কাজী, সো ক্যান আই ওয়ার্ক উইথ মাই ইটালিয়ান আইডেন্টিটি কার্ড? Yeah, of course you can work with your Italian identity card. There shouldn't be any problem. Yeah. You need to provide one form of ID, either your passport or your identity card. So if you approach to the employer should be allowing you to work. But employer may ask you some question whether when you came to this country and all this, because if you come after 30th of December 2020, you will be required to get a work permit. But if you come before that day, then you are not required to have any work permit. So your employer may ask questions. মুফতি ভাই উনি নটিংহাম থেকে উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। মুফতি ভাই আমাদের একজন খুবই কাছের মানুষ এবং শুভকাঙ্ক্ষী। থ্যাংক ইউ মুফতি ভাই আমাদের প্রোগ্রাম দেখার জন্য। ধন্যবাদ। আলভি, ধন্যবাদ। প্রি সেটেলমেন্ট করা হয়েছে, বেনিফিট অ্যাপ্লাই করি নাই, বা বেনিফিটে না থাকলে কতদিন ইউকে বাইরে থাকতে পারবো? আসলে এখানে বেনিফিটের সাথে কোনো সম্পর্ক নাই। যদি সাফিফ একটু বলতেন যে বাইরে থাকার ব্যাপারে তার সমস্যাটা কি হতে পারে? বাইরে থাকাটা আপনার কোনো সমস্যা হবে না, বাট আপনি যদি অতিরিক্ত থেকে যান তখন সমস্যা হবে। তারা কনসিডার করবে যে আপনার ইন্টেনশন কি। আমি আপনাকে বলি, আপনি যখন এটাকে আমরা সুরেন্দ্র সিং এর একটা প্রভিশন ছিল সেন্টার অফ লাইফ। সো সেন্টার অফ লাইফ মুভ করতে হতো যখন ব্রিটিশ সিটিজেন আপনার ইউরোপে ছিলেন, ওনারা যখন ইউরোপে ছিলেন ওই জায়গায় ফ্যামিলি ফর্ম করছেন, ফ্যামিলি নিয়ে যখন এদেশে ঢুকতেন তখন আমরা সুরেন্দ্র সিং ইউজ করতাম। ওখানে একটা প্রভিশন ইউজ করতো সেন্ট্রাল অফ লাইফ। সো আপনার সেন্ট্রাল অফ লাইফ কি, আপনার লাইফটা কি মুভ হয়েছে কিনা। সো লুক, এখন যে সিচুয়েশন, এটা আরো যত সময় যাবে ওটা ডিফিকাল্ট হবে। আপনারা যত পারেন অতিরিক্ত থাকার তো প্রয়োজন নাই। আপনারা জব থেকে যদি কেউ কাজ করেন, এখানে 2 সপ্তাহ হলিডে পাইছেন, 2 সপ্তাহ 3 সপ্তাহ হলিডে পাইছেন, 3 সপ্তাহ 4 সপ্তাহ। কেউ যদি আপনার অধিক ইয়ে থেকে যান হয়তো এখানে প্রবলেম হবে যখন আপনি সেটেলমেন্ট বা ইয়ার অ্যাপ্লিকেশন করবেন, ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করবে তখন প্রবলেম হবে। ব্রিটিশ পাসপোর্টের জন্য তো আপনার ভেরি স্ট্রিক্ট আপনার 2 দিন, তাই না? না, 450 দিন হচ্ছে আপনার যারা সেকশন 6 সাবসেকশন 1 অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ যাদের স্পাউস ব্রিটিশ সিটিজেন না, এরা হচ্ছে আপনার সেকশন 6 সাবসেকশন 1 ন্যাশনালিটি অ্যাক্ট 1981 অ্যাপ্লিকেশন করবেন। তাদের জন্য 5 ইয়ার্স। এখানে অ্যাবসেন্স হচ্ছে 450 দিন এবং লাস্ট 12 মান্থসে 90 দিনের অধিক হবে না। আর যারা আপনার ইউরোপিয়ান থেকে এসে আপনার সেটেল স্ট্যাটাস নেওয়ার পর আপনারা ন্যাশনালাইজেশন করতে চাচ্ছেন, তাদের অ্যাপ্লিকেশন করতে হবে সেকশন 6 সাবসেকশন 2 অফ দ্য ন্যাশনালিটি অ্যাক্ট 1981। এক্ষেত্রে আপনাদের 5 ইয়ার্স 450 দিন, সরি আমি মিক্স আপ, 6.2 হচ্ছে ব্রিটিশ স্পাউস। যাদের ধরেন কেউ ইউরোপিয়ান সিটিজেন এদেশে আসছেন, আসার পর উনি ব্রিটিশ হয়ে গেছেন, ওনার স্পাউস যখন আপনার 5 ইয়ার্স কমপ্লিট করবেন, সেটেলমেন্ট পেয়ে যাবেন, তখন উনি 6.2 তে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারণ এট দ্য টাইম অফ হার সেটেলমেন্ট, at the time of our application, her spouse or his spouse already British citizen, so আপনি 6.2 তে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের 3 ইয়ার্স রেসিডেন্সি দেখবে ওরা। 3 ইয়ার্স এর ভিতরে 270 দিনের আপনার অ্যাবসেন্স দেখবে। লাস্ট 12 মাসে আপনাদের 90 দিনের অ্যাবসেন্স দেখবে। আশা করি নিচে আরো কয়েকটা কমেন্ট আছে। আমাদের কিন্তু প্রায় 50 মিনিটের কাছাকাছি, কিন্তু অনেকগুলো কমেন্ট আছে, আমরা চাচ্ছি যে আসলে টাচ করতে সবাইকে। ফাতেমা ইয়াসমিন উনি বলছে যে এখন উনি ইউরোপিয়ান সিটিজেন, উনি হয়তো বা ইউকেতে আছেন, এখন ইউরোপে, আচ্ছা আমি ইউরোপের পাসপোর্ট ভিসা লাগিয়ে ইউকেতে যেতে হবে। এখন আমরা কিন্তু জানি না যে উনি আসলে কি অবস্থায় আছেন। উনি ইউরোপে আছেন, তো উনি যদি ইউরোপিয়ান সিটিজেন হন, আপনি তাহলে যদি আপনি ঘুরতে আসতে পারেন 90 দিন থাকতে পারবেন, তারপরে চলে যেতে হবে। কিন্তু আপনি যদি কোনো জবের জন্য আসেন, ব্যবসার জন্য আসেন, সেখানে আপনাকে অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে।
আর আপনি যদি ইউরোপিয়ান সিটিজেন না হন, ইউরোপে থাকেন অন্য কোনো ভিসায়, তাহলে অবশ্যই আপনাকে ইউকে ভিসা লাগিয়ে আসতে হবে। দ্বিতীয় পরের কমেন্টটা সুলতানা কিয়া, ফাহমিদা সুলতানা কিয়া, উনি বলছেন যে উনি ইউকেতে আছেন, রিলেটেড কোশ্চেন লাইক বিফোর, উনি কয়েকদিনের জন্য ইউরোপে যেতে চান। তো আপনি মনে হয় বলছেন যে আসলে বেশি দিন না, আপনি অবশ্যই যেতে পারবেন, আসতে পারবেন, দ্যাট শুড নট বি এনি প্রবলেম। আপনি যদি কোনো দেখেন আপনাদের যারাই আপনার প্রি সেটেল স্ট্যাটাস পাচ্ছেন বা সেটেল স্ট্যাটাস পাচ্ছেন, এখন যেহেতু রেসিডেন্ট কার্ড, আপনাদেরকে কিন্তু ওরা কোনো প্রিজনে ঢোকাচ্ছে না যে আপনারা ইউকে থেকে বাইরে হতে পারবেন না। আপনাদের ফ্রিডম আছে, আপনারা যেতে পারবেন। বাট আপনারা যারাই যাচ্ছেন তো হলিডের জন্য যাচ্ছেন, যারা এখানে সেটেল স্ট্যাটাস বা প্রি সেটেল স্ট্যাটাস নিয়েছেন, ওনাদের তো ইন্টেনশন হচ্ছে এই দেশে থাকা। সো আপনাদের ইন্টেনশনটা দেখাতে হবে, ইন্টেনশন টু লিভ পার্মানেন্টলি ইন ফিউচারে। যখনই আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন করেন, দিস আর দ্য ওয়ান অফ দ্য কোয়েশ্চেন, আপনারা যখনই সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করেন, তারা দেখবে যে আপনার ইন্টেনশন কি টু লিভ হিয়ার পার্মানেন্টলি। সো আপনি কি অধিক থাকবেন না, আপনি শর্ট ভিজিটের জন্য যেতে পারেন, এটা কোনো প্রবলেম না, মাস দিনও থাকতে পারেন। থ্যাংক ইউ শোয়েব ভাই। মুনতাজা মুসাদ্দাক ভাই উনি বলছেন যে প্রি সেটেলমেন্ট আছে, এখন কি ডিপেন্ডেন্ট প্যারেন্টস বাংলাদেশ থেকে আনা যাবে? আমরা হয়তো সামনে একটা প্রোগ্রাম করব এই বিষয়ে, বাট আপনি যদি কোনো সংক্ষিপ্ত করে আমাদের সময়ের যেহেতু স্বল্পতা, কোনো উত্তর দিতে চান কিনা? আপনি প্যারেন্টস পারবেন, অ্যাপেন্ডিক্স ইউর আন্ডারে প্যারেন্টস পারবেন, ওইটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, শুডন্ট বি এনি প্রবলেম। যদি আপনার বাট এখানে ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি দেখাতে হবে আপনাদের। আচ্ছা, মুনতাহা মুসাদ্দাক, আপনাকে আমি পরবর্তীতে অনুষ্ঠানের পরে একটি লিঙ্ক পাঠিয়ে দেব। আমাদের আগে এই বিষয়ে আমাদের একটা অনুষ্ঠান করা হয়েছে, কিভাবে এবং কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান। ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। পরবর্তী প্রশ্ন ভুইয়া আব্দুল আউয়াল, আমরা ইউ ন্যাশনাল, আমার ফ্যামিলি 2017-তে 5 মাস লন্ডন এ অ্যাড্রেসে নিয়েছিল। আমার বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু বেনিফিট চালু হওয়ার আগে চলে এসে এবং নতুন করে নভেম্বরে 2020 যাই। 1 সপ্তাহ থাকার পরে চলে আসি, কিন্তু প্রি সেটেলমেন্ট করি নাই। আমার প্রশ্ন, আমি কি জুনের আগে প্রি সেটেলমেন্টের জন্য অ্যাপিল করতে পারবো? একটু খুবই গুরুত্বপূর্ণ মনে হয় প্রশ্ন, এটা অনেকেই কিন্তু এরকম আছে, যদি সাহেব একটু সময় দিতে চান। ভুইয়া আব্দুল আউয়াল, না উনি তো অলরেডি দেশের বাইরে, উনি অলরেডি একবার আসছিলেন, 6-7 মাস থাকছে, উনি চলে গেছেন, আবার চলে গেছে। উনি কিন্তু দেশের বাইরে। বাট ওটা আগে যেটা আসছেন 2017 তে ওটা কাউন্ট হবে না, লাস্ট যেটা আসছেন ওটাও কাউন্ট হবে না, কারণ ওটা ভেরি শর্ট ভিজিটের জন্য আসছেন। এই সিচুয়েশনে এখন আপনার যদি 6 মান্থস এর গ্যাপ হইতো, তো ওটারে আপনি সামহাউ ইউ ক্যান ট্রাই, বাট আপনার যে সিচুয়েশন, ইউ ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ। সো ওনার জন্য আসলে আব্দুল আউয়াল ভাই, তাহলে আসলে কারণ আমি নিজে দেখছি একটি ফ্যামিলি আসছে 15 দিন বা 1 মাস থাকার পরে, তারপরে তারা প্যাক আপ করছে। যে তো জিজ্ঞেস করলাম কেন যান, তো তারা, এটা 2-3 বছর আগের ঘটনা, তারা বলছে যে ওখানেই ভালো আছি, চলে যায়। কিন্তু এখন আবার দেখে যে বন্ধ হয়ে গেছে, এখন হয়তো বা তারা মনে করছে না হয়তো এটা এখন যেটা হয়েছে, মনিরুজ্জামান ভাই, আপনি ব্রিটিশ সিটিজেন, আমি ব্রিটিশ সিটিজেন। ফর এক্সাম্পল আমরা ইউরোপের কোনো একটা দেশে গেলাম, হ্যাঁ, এক সপ্তাহ থাকলাম, থাকার পর চলে আসলাম। এখন যদি আমরা ক্লেম করি যে আমরা ওই জায়গায় আমাদেরকে একটা স্ট্যাটাস দেওয়া হবে, ওইটা তো আপনার I don't know, it's very unlikely, এটা তো পসিবলই না। এবং আসলে অনেকেই যারা ইটালিতে সেটেল বা হয়েছে বা ইউরোপে অন্য দেশে প্রায় 18 বছরের মতো অনেক সময় লাগে, তারপরে আরেকটা দেশে এসে সেটেল করা কিন্তু আরো একটু কষ্টের, এবং এই দেশের ভাষা ডিফারেন্ট। সো আপনার একটু বুঝতে সময় নেওয়া উচিত ছিল। যারা অনেকে আসছে এবং কয়েক মাস পরে চলে গেছে, তো তারা আসলে হয়তো, আমি জানি না, আমার দৃষ্টিতে ভুল করছে, বাট এনিওয়ে। খোকন আহমেদ, উনি থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শিবলি ভুইয়া, উনি, আমি উজ্জ্বল, আমি আসছি 31শে ডিসেম্বর আগে। আমি প্রি সেটেলমেন্ট করেছি, কিন্তু এখনো পাই নাই। কাজ শুরু করেছি, এখন আমার বউ নন ইউরোপিয়ান, এখন কি তার জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবো? জি, আপনি পারবেন, আপনি যখন কাজ শুরু করে ফেলছেন আপনি পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, ধন্যবাদ স্যার।
আমরা ইউরোপ থেকে কি আসার সুযোগ আছে? আম আছে। আপনি যদি ইউরোপিয়ান সিটিজেন হন তাহলে আপনি ৯০ দিনের জন্য ঘুরতে আসতে পারবেন বা কোনো অ্যা অন্য কিছুতে শর্ট টার্ম ভিজিট এ আসতে পারবেন। লং টার্ম আসতে চাইলে আপনার জব অফার বা আপনি বিজনেস রিলেটেড ভিসা নিয়ে আসতে হবে। বেলাল ভুইয়া, আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়ে গেছেন। থ্যাংক ইউ ফর গুড ইনফরমেশন। রনি ভাই, রনি ভাই, ক্যান আই হ্যাভ সফি ভাইস অফিসিয়াল অ্যাড্রেস প্লিজ? রনি ভাই, আপনি এই যে স্ক্রিনে দেখেন, এটি ক্যামব্রিজ থাকার আসলে পোস্ট কোডটি এখানে স্ক্রিনে দেওয়া সম্ভব হয় নাই। বাট আপনি নাম্বার আছে, আপনি যদি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এবং উনি লন্ডনে হোয়াইট চ্যাপেলের পাশাপাশি, তাই না সাইফ ভাই? ঠিক আপনার ক্যামব্রিজ হিথ রোড পড়ছে, ওয়েস্ট গেট সলিসিটরস। সো হ্যাঁ, ওয়েস্ট গেট হোয়াটসঅ্যাপ স্টেশন সলিসিটরস থেকে কতদূর? আপনার যদি একটু জি, হোয়াটসঅ্যাপ স্টেশন থেকে কতদূর আপনার? এটা হচ্ছে বেথনাল গ্রিন এবং হোয়াইটচ্যাপেল স্টেশনের ঠিক মাঝখানে। সো সেন্সবেরির কাছাকাছি হবে, তাই না? জি, জি, ওইদিকে সেন্সবারি, ওখানে আপনার বেথনাল গ্রিন একদিকে হচ্ছে বেথনাল গ্রিন স্টেশন, আরেকদিকে হচ্ছে আপনার হোয়াইটচ্যাপেল স্টেশন। সো এটা ঠিক মিডলে। সাইফুল আমিন, আ আমাদের কাছে একটি ভাই, উনি জি, সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রত্যেকটা অনুষ্ঠান দেখেন। আমিও খেয়াল করছি আপনি আমাদের সাথে সবসময় অনুপ্রেরণা দেন। আমরা চেষ্টা করতেছি ভাই, আমাদের এই উদ্যোগ আমাদের কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে আমরা কিছু মানুষের হেল্প করতে পারি বা কিছু ইনফরমেশন দিতে পারি। সো ধন্যবাদ। ওকে। আচ্ছা, মারুফা হোসেন, 18 তে আসার পরে 2023 মানে ৫ বছর। আচ্ছা, 2023 এ ৫ বছর হওয়ার কথা। কিন্তু প্রি-সেটেলমেন্ট এ 2024 সাল পর্যন্ত। আচ্ছা, এখন সেটেলড স্ট্যাটাস এর জন্য কখন এপ্লাই করব? আপনি কি বলছেন ভাই? জি, আপনি যখনই আপনার 5 ইয়ার্স হবে তখনই আপনি করবেন। সো আপনার 2018 এ যদি আসেন, আপনি 2023 আপনার ক্যালকুলেশন ঠিকই আছে। 5 ইয়ার্স তখনই হবে, তখন হবে। বাট এই মুহূর্তে আপনাকে প্রি-সেটেল স্ট্যাটাস করে রাখতে হবে। প্রি-সেটেল স্ট্যাটাস করে ফেললে 31st অফ জুনের পরে আপনাদের ওইটা সিকিউর হয়ে যাবে। আপনারা তখন সেটেল স্ট্যাটাস পেয়ে যাবেন ইন ডিউ কোর্স, যখনই আপনারা 5 ইয়ার্স কমপ্লিট করবেন। সাহেব ভাই, আমাদের আরো অনেক কমেন্ট আছে। আপনি কি পারবেন কন্টিনিউ করতে? আপনার তো কালকে অফিস আছে। আর কত সময় কালকে অফিস পাবেন? আছে ভাই। আচ্ছা, সো তাহলে ব্রিফলি আমরা যতটুকু একটু সম্ভব, বিকজ অনেক কোয়েশ্চেন গুলার আনসার করা উচিত। হ্যাঁ, যেহেতু অনেকেই লিখছে। আর দর্শক শ্রোতা, আমরা হয়তোবা নেক্সট অনুষ্ঠানে আমরা জানি যে কমেন্ট লেখা একটু কঠিন। আমরা নেক্সট অনুষ্ঠানে আমরা চাইবো যে আমরা ম্যানেজ করব যে ফোনে যাতে আপনারা সরাসরি কথা বলতে পারেন। ইট উইল বি ইজি, কুইক অ্যান্ড বেটার কমিউনিকেশন। খুব ভালো হবে। আমরা সেই অনুসারে কাজ করছি। একটু কুইক অ্যান্সার সাহেব ভাই। আমি ইউ ন্যাশনাল 18 তে আসছি, প্রি-সেটেল আছে। আমি অক্টোবরে 20 সালে আমার শাশুড়ির জন্য বাংলাদেশ থেকে ফ্যামিলিতে এপ্লাই করেছি। কিন্তু নামে ভুল হওয়ার জন্য রিফিউজ করেছে এবং তারা বলছে আবার এপ্লাই করো, এবং এপ্লাই করেছি। ২ মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট আসে নাই। এখন কি করতে পারি? আপনি ধৈর্য ধরে ওয়েট করুন। এখন টু বি ভেরি অনেস্ট, প্যান্ডেমিক এর জন্য একটু সময় লাগতেছে। সো আপনি একটু ধৈর্য ধরে ওয়েট করুন। আপনার তো যে অ্যাপ্লিকেশন করছেন, ওরা যদি রিফিউজ করে আপনাকে অ্যাপিল রাইট দিবে। নামের ভুলের জন্য কিভাবে রিফিউজ করলে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। কোন জায়গায় নামের ভুল, যদি আপনার অ্যাপ্লিকেশনের ফর্মে কোনো ভুল থাকে, ওইটার জন্য তারা রিফিউজ করতে পারে না। হয়তো আপনার ক্লারিফিকেশন চাইতে পারে বা অন্যান্য এভিডেন্স থেকে ওরা গ্যাদার করতে পারবে। ভেরি হাইলি, আমি জানি না কেন কোনদিন আমি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো মিস্টেকের জন্য আজ পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন রিফিউজাল দেখি নাই, আনলেস কেউ যদি আপনার কোনো ম্যাটেরিয়াল ইনফরমেশন হাইড করে। সো আপনার সিচুয়েশন কি আমি জানি না। সো আপনি জাস্ট ওয়েট করেন ভাইয়া। আপনি ইউ ক্যান সেন্ড এনি লেটার ও ইউ ক্যান সেন্ড এনি ইমেল টু দেম। জাস্ট ওয়েট। কারণ এখন একটু সময় লাগতেছে। আর আপনার ফ্যামিলি ইয়েগুলোতে একটু সময় লাগে। আপনার ফ্যামিলি পারমিটে যখনই অ্যাপ্লিকেশন করা হয়, কারণ এখানে অনেক বিষয় আছে যেটা তারা কনসিডার করে বা খুব থারোলি চেক করে। সো আপনি জাস্ট ওয়েট করেন, দেখেন কি হয়। থ্যাংক ইউ। শামীম হাকান, উনি আই থিংক সেম কোয়েশ্চেন ভাইয়া, ওইটা সেম আমি কোয়েশ্চেন। আচ্ছা, মুনতাহার মুসাদ্দাক, থ্যাংক ইউ বলছেন। আপনাকেও অনেক ধন্যবাদ। জি। আমার কোনো বাসা নেই। আচ্ছা, মোহাম্মদ ইশতিয়াক, উনি বলছেন ওনার কোনো বাসা নেই, উনি বন্ধুর বাসায় ব্যবহার করছেন। যেন ইমিগ্রেশন কোনো সমস্যা করবে। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না? আমি আবার পড়বো।
আমার কোনো বাসা নেই লন্ডনে। বন্ধুর ঠিকানা ব্যবহার করি। লন্ডন যেতে ইমিগ্রেশন কি কোনো সমস্যা করবে? ধন্যবাদ আপনাদেরকে। ফ্রি না, সেট আপনার কোনো সমস্যা হবে না। আপনার বন্ধুর বাসায় ইয়ে করতে হবে না। অ্যাজ লং অ্যাজ আপনার বন্ধুর বাসার পারমিশন আছে যে অন্য কাউকে অ্যাকোমোডেট করা, হুম। shouldn't be any problem. আসলে, আসলে মানে এটা কিন্তু অনেকেই মানে যেমন আমিও যখন আসছি লন্ডনে ১ম তখন আমারও ভয় ছিল যে আমি কি পাসপোর্ট নিয়ে ঘুরবো? মানে অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু বাংলাদেশে যদি শুনি যে সৌদি আরবে বা বিভিন্ন দেশে কিন্তু জিজ্ঞেস করে তোমার কাগজকে। কিন্তু ব্রিটেন কিন্তু এরকমের না। ইটস জি, ফ্রি। জি। দে ক্যান ফাইন্ড ইউ যে দেখেন আপনার যদি নাম এবং ডেট অফ বার্থ দেয় আপনাকে তারা আপনাকে পেয়ে হুম। না, সো ওই ইউ যে ডোন্ট আমরা নিড টু ওয়ারি ডিটেনশনের কাজ করি তো মনিরুজ্জামান ভাই। তো হ্যাঁ, অনেক সময় ক্লায়েন্টদের বলি, ভাই যদি ইউকে চায়, আপনার হুম, হোম অফিস চায়, আপনাদেরকে ১ ঘন্টার ভিতরে সবাই এক জায়গায় জড়ো করতে হবে। এত মানে তাদের তাদের কাছে এত ইনফরমেশন আছে, হুম, পারবেন। বাট আমি ওই বাসার যে কোয়েশ্চেন, আমি আপনাকে একটা ঘটনা বলি। আপনার ব্যাক ইন 2000 আই থিংক 18 এর দিকে ওইটা নিউজ পেপারে আসছিল যে একটা বাসাতে প্রায় 135 পিপল ইউজ করছিল এই ইউরোপিয়ান নাগরিকরা বেনিফিটের জন্য। সো আপনি হুম, বাসায় ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট ওইখানে দেখবেন যে কতজন ইউজ করতেছে বা কে কে থাকতেছে। সো হুম। as long as it's not overcrowded, shouldn't be any problem. সবাই আমরা একটু কুইকলি করি কারণ আসলে কি আমাদের কমেন্ট আসতেছে কারণ প্রায় ১০০ প্রায় ১৫০ মানুষ দেখতেছে। হয়তো অনেকেই কমেন্ট করবে। তো দর্শক শ্রোতা আমরা আসলে আপনি তো বুঝতে পারছেন যে কালকে সকালে উনার অফিস আছেন। তো আমরা হয়তোবা একটা স্টেজে মানে ১ ঘন্টা হয়ে গেছে। আমরা হয়তোবা একটু পরেই শেষ করব। আমি মনিরুজ্জামান ভাই, আমি চেষ্টা করব জি, কমেন্ট গুলা উত্তর দেওয়ার, যদি পসিবল হয়। আমি জি, চেষ্টা করব ইনশাআল্লাহ। বাট জি, আম আম দর্শক শ্রোতা আপনারা কমেন্ট যদি উত্তর এখানে না পান অবশ্যই শাফি ভাই এই এই আপনাদের কমেন্টের উত্তর দেবে এবং আপনাদের সাথে সরাসরি উনার আইডি আপনি দেখবেন যে সাফি উনি কমেন্ট উত্তর আপনাদের কোনো সমস্যা নাই। আপনারা এখনো কমেন্ট করেন। আ আপনারা কালকের ভিতরে উত্তর পেয়ে যাবেন। লিটন ভাইয়া ধন্যবাদ জানাইছি যে আমরা প্রতিটা কমেন্ট পড়তেছি, সবার উত্তর দিচ্ছি। আমরা চেষ্টা করছি আসলে যাতে আমরা আমাদের ইনফরমেশন সাপোর্ট এর মাধ্যমে আমাদের বাংলাদেশী ভাই, বাঙালি ভাই তাদের বোন বা বন্ধুদের যদি কোনো হেল্প করতে পারি বা কোনো সাহায্য করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। আ রনি ভাই থ্যাংক ইউ বলছেন। আ রনি ভাই আপনি হয়তোবা অ্যাড্রেস আপনি নিতে পারেন। ফোন নাম্বার আছে ওখানে ফোন দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস প্রোগ্রাম। উনি ইউসুফ স্বপন। ইউসুফ শোভন ভাই, থ্যাংক ইউ ভাই আপনি আমার প্রোগ্রাম দেখার জন্য। ওকে। আচ্ছা ভাই আমার ওয়াইফের বাংলাদেশি পাসপোর্ট ট্রাভেল করতে বায়োমেট্রিক কার্ড লাগবে কিনা? আমার সেটেলমেন্ট হয়েছে। সো আপনার ওয়াইফের যদি সেটেলমেন্ট থেকে থাকে, আপনার ট্রাভেল করতে কোনো কার্ড লাগবে না। কারণ আপনাদের যারাই আপনার পূর্ববর্তীতে যারা এই কার্ড পাইছেন, আপনার 2018 অনওয়ার্ড সবগুলা কার্ডের ভিতর মেয়াদ ছিল ওই 31st of June 2021, so 30th of June 2021. আর সো ওইটা টেকনিক্যালি ইনইফেক্টিভ। আপনাদের যে সেল স্ট্যাটাস বা প্রিসেটেড স্ট্যাটাস আছে, ওইটা অনলাইনে ভেরিফাইয়েবল। সো আপনারা ওরা ভেরিফাই করে নিবে, আপনাদের শুডন্ট বি এনি প্রবলেম। সাহেব তাহলে আমরা এখন আপাতত এখন তাদের কাছে ক্ষমা চেয়ে অনেকেই কমেন্ট করতেছেন। তো আম আমরা তাহলে একটু আসলে আমাদেরও ইচ্ছা করে না যে আমরা যাই বাট তারপর আমাদের যেতে হবে। বাট আমরা গেলেও অবশ্যই কমেন্ট করব আমরা উত্তর না, দেব। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়া। আমার অনেক সময় বিজি থাকায় অনেক ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে, বাট আই উইল ডেফিনিটলি আনসার ইউর আচ্ছা কোয়েশ্চেনস। আমরা যদি একটু জাস্ট আর ২ টা মিনিট সময় আমরা দেখি যে স্ক্রিনে যে পর্যন্ত আছে এই পর্যন্ত যদি আমি একটু জি, জি। হ্যাঁ, না লায়লা মনি উনি বলছে, "I am EU national, can I apply my mother-in-law at now?" তাহলে উনি EU ন্যাশনাল হয়তোবা এখানেই। Yes, হুম, you can, হুম, as long as your mother-in-law is financially dependent on you, ওকে। and you have to show. There are some requirements. So if I can't tell you in details, to be very রিকোয়ারমেন্ট honest তো with you. আমি But আমি অনুষ্ঠানের আগের যে অনুষ্ঠান আমি জি, লিংক দিয়ে দেব। উনারা দেখতে পারেন। তাহলে ওখান থেকে পারবেন আপনি। আপনি ওই অনুষ্ঠানে দেখলে রিক্রুটমেন্ট গুলো কি আপনি জানবেন। ধন্যবাদ। আফরোজ মনি উনি বলছেন যে, "আমার হাসব্যান্ড ইউকে ফ্রি সেটেলমেন্ট করছে। বাট আমার এখনো ইউরোপিয়ান ইউরোপ উনি এখন ইউরোপে আছে। হুম? তাহলে কি আমরা
জুনের মধ্যে ইউকেতে পারবো ঢুকতে পারবে ইউকেতে? হ্যাঁ। আপনি আপনি কি একটু রিপিট করবেন ভাইয়া? আচ্ছা, উনার হাসব্যান্ডের প্রি-সেটেলমেন্ট আছে। তাহলে কিন্তু উনি এখন ইউরোপে আছেন। হ্যাঁ, জি, তো উনি জুনের ভিতরে কি ঢুকতে পারবেন? জি, জি, অফ কোর্স উনার কোনো প্রবলেম হবে না। উনি অ্যাপ্লিকেশন করতে হবে। এবং ওনার ফ্যামিলি ফার্ম বেনিফিট, হ্যাঁ, অবশ্যই এজের বেনিফিটের জন্যই আপনি দেখলেন আমরা এই অনুষ্ঠান আপনার ১ম থেকে দেখবেন, আপনি পারবেন, কোনো সমস্যার কথা না। ওকে, লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, আউয়াল ভাই, I apply pre-settlement in online UK. They're accepting my pre-settlement now. Home office. Demand sending ID card by post. It will help for PPS. আচ্ছা, তারা আইডি কার্ড চেয়েছে। তো তাদের তো জি। হুম, এটা আপনার অনেকের আমি আমি বলি আপনারা যারা অনলাইন ভেরিফিকেশন করছেন, আপনার অনলাইন অ্যাপস এর মাধ্যমে, মোবাইলের অ্যাপস এর মাধ্যমে আপনারা আপনারা পাসপোর্ট এবং আইডি কার্ড, আপনার বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড, ওগুলো আপনি ভেরিফাই করতে পারবেন। অনেক ক্ষেত্রে ওরা ভেরিফাই করার পর দে আর নো স্যাটিসফাইড ও সামহাউ দা আপনার যে আপনার ছবি হয়তো টেকনোলজিক্যাল ক্লিয়ার ইনফরমেশন আসে না বা কোনো না, হয়তো। না, এটা হচ্ছে আপনার যে ওই যে চিপ এন্ড পিন থাকে ভাইয়া। কোন হুম, আপনার ন্যাশনালিটি মানে কোন পাসপোর্টে চিপ এন্ড পিন আছে, কোন পাসপোর্টে চিপ এন্ড পিন নাই। আচ্ছা। সো যাদেরটা রিড করতে পারে না তাদেরকে অনেক সময় বলে, বা আপনার যদি চায় আপনার চিন্তিত হওয়ার কারণ নাই। দিস ইজ ফর অনলি ফর দ্য আপনার আইডেন্টিফিকেশন করার জন্য, আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য। সো আপনারা ওয়ারি করবেন না, জাস্ট সেন্ড ইট টু দেম as requested. আচ্ছা, এটা মনে হয় একটু মানে লাস্ট কোয়েশ্চেন আমাদের। আর কেউ নেই। তো উনি রোকসানা আপু, উনি বলছেন যে উনার হাসব্যান্ড এখন ইউকেতে আছে, বাট উনি ইউরোপে আছেন। আম যদি আমার হাসব্যান্ড চলে আসে, প্লিজ পরে কি আমরা ইউকে নিয়ে যেতে পারবে? হাসব্যান্ড ইউকে, আমি আমার ৩ বেবি ইতালিতে। সো উনার হাসব্যান্ডের প্রি-সেটেলমেন্ট আছে ইউকেতে। তো উনারা এখন ইটালিতে আছে। তো হুম। ওদেরকে আনতে পারবে কিনা? কবে আনতে পারবে? না, কোনো সমস্যা নাই। উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। as soon as possible করাটাই বেটার। কারণ অনেক কিছু পরিবর্তন হবে ইন ফিউচারে। সো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ফ্যামিলি পারমিটের অ্যাপ্লিকেশন as soon as possible করে ফেলেন। আম আপনারা চলে আসতে পারবেন। অসুবিধা হবে আচ্ছা। না। থ্যাংক ইউ শাবিব ভাই। তাহলে আমরা আম দর্শক শ্রোতা, আমরা আসলে আপনি তো বুঝতেই পারছেন আমরা আসলে প্রায় ১ ঘন্টা আম ৬ মিনিট হয়ে গেছে। আম আমরা চেষ্টা করেছি এবং সামনেও চেষ্টা করব, এবং এটাই আমাদের আনন্দ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্টিল আম ইউ ক্যান আস্ক আস, ইউ ক্যান কমেন্ট। আপনি কমেন্ট দিতে পারেন, বা আপনারা এই যে আপনার স্ক্রিনে শাফিবের উম উনার ফার্মের এবং উনার পার্সোনাল মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা কল করতে পারেন, উনার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা যেকোনো সময় আরো নেক্সট প্রোগ্রাম দেখতে পারেন। আপনাদের এবং দর্শক শ্রোতা, আপনারা এখন প্রায় ১৩০ জনের মতো লাইনে আছেন। আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ, এবং যারা এতক্ষণ দেখলেন এবং সামনে দেখবেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি চান, আপনারা হয়তোবা এই প্রোগ্রামটি শেয়ার করতে পারেন। হয়তোবা অনেকে আপনাদের মতো যারা আছে, হয়তোবা আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তারা এই অনুষ্ঠানটি শুনে তাদের জন্য উপকার হয়তোবা আসতে পারে। যে আমরাও কিন্তু করছি আপনাদের জানার জন্য। আমরা আম সময় নষ্ট করেছি, সময় নষ্ট না, আমরা সময় ব্যয় করেছি প্রায় ১ ঘন্টা। আর আপনার হয়তোবা ১ সেকেন্ড লাগবে, হয়তোবা শেয়ার করতে পারেন। এটা হয়তোবা অন্য মানুষ, আমাদের ভাই যারা আছে তারা দেখতে পারবে। তো সেই অনুরোধ আমরা রাখছি আমাদের পক্ষ থেকে, যদি সম্ভব হয় বা যদি চান, you can do that. এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমার পক্ষ থেকে এখানে বিদায় নিচ্ছি। শাহিদ ভাই, আপনি যদি একটু বিদায় জি, নিতেন। দর্শকবৃন্দ, আমরা খুবই দুঃখিত যে আমরা আর ওইটা দীর্ঘ করতে পারতেছি না, বিকজ অফ টাইম। আমার কাজ আছে কালকে, বা যেমন ভাই কাজ আছে, অনেক রাত্রি হয়ে গেছে অলরেডি। সো আমরা চেষ্টা করবো আপনাদের যত কমেন্ট আসছে আমরা রিপ্লাই করার। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে আছেন। আপনারা ভবিষ্যতে থাকবেন আশা করি। আর আমরা চেষ্টা করবো যত সময় আপনাদের সাথে আবার উপস্থিত হওয়া, আরো নতুন বিষয় নিয়ে আলোচনা করা। আম আমাদের সাথে থাকুন। আশা হুম, করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালাম। শাহিদ ভাই, আমি জাস্ট লাস্ট একটু মোহাম্মদ ইশতিয়াক, আপনাকে কোন যোগাযোগ করা যায়? আপনি যে কমেন্টে ওনাকে রিপ্লাই আপনার মোবাইল নাম্বার বা অফিসের নাম্বারটা দিয়ে জি, দেন। আমি 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 অফিসের নাম্বার দিয়ে দেব। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি, এবং আশা করি আপনারা আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা যারা দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।